আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভ ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের যে এফসিপিএস মিড টার্ম অবস গাইনি ফ্যাকাল্টিতে আমরা যারা পরীক্ষা দেব আগামী জানুয়ারি 2025 সেশনে, তাদের জন্য আমাদের যে মোস্ট ডিমান্ডিং আপনাদের হচ্ছে গিয়ে অলরেডি আমরা এটা সবসময় পেয়ে থাকি যে মোস্ট ডিমান্ডিং আপনাদের যে ব্যাচটা রেগুলার ব্যাচ, যেখানে কিনা আমরা হচ্ছে গিয়ে আগামী যে 5.5 মাসের মতন সময় আমাদের হাতে আছে, এই সময়টাতে আমরা হচ্ছে গিয়ে জানুয়ারি 25কে লক্ষ্য রেখে যারা মিড টার্ম পরীক্ষা দিব, তারা হচ্ছে গিয়ে আমরা এই 5.5 মাসের মতন সময় আমরা হচ্ছে গিয়ে আমাদের বাদ বাকি যেই সমস্ত কাজকর্ম আমাদের ট্রেনিং অথবা আমাদের ডিউটি, সাথে আমাদের হচ্ছে গিয়ে ফ্যামিলি, সাথে হচ্ছে গিয়ে আমাদের যাদের হচ্ছে গিয়ে বাচ্চা টেক কেয়ার করতে হয়, এই বাচ্চা এবং সবকিছু মিলিয়ে আসলে দেখা যায় যে আমরা এই 2 বছর যারা ট্রেনিং করেছি এখন মিড টার্মের জন্য এলিজিবল, দেখা যায় যে 2 বছরের মধ্যে আসলে পড়াশোনাটার সাথে আমাদের খুব একটা সম্পর্ক আসলে থাকে না। এটা নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, বা যারা এখন আছেন আমার সাথে লাইভে আপনারা সবাই জানেন যে আসলে একবার যখন ট্রেনিং শুরু হয়ে যায় পার্ট 1 পাশের পর পর, তারপর কিন্তু আসলে আমরা তেমন একটা আর সুযোগ করে উঠতে পারি না, বা আসলে সবকিছু সামলিয়ে তখন এরকম মিড টার্মের জন্য যে আমি পড়বো এটা যেমনটা মুশকিল হয়ে যায়। এট দি সেম টাইম কিন্তু হচ্ছে গিয়ে আসলে মিড টার্ম যেহেতু মাত্র আপনাদের 8টা সেশন মাত্র হয়েছে বিসিপিএস এর, তো মিড টার্মটা আসলে কি, মিড টার্মে আসলে কিরকম কোয়েশ্চেন হয়, আদৌ কি এখানে কি আমার শুধু গোল্লা ভরাট করতে হবে পার্ট 1 এর মতন, নাকি মিড টার্মে কিছু লিখতে হবে, নাকি আসলে ভাইবা হবে, বা শর্ট কেস লং কেস যেরকম আমাদের ছিল প্রপের সময় সেরকম হবে, অনেক কিছুই কিন্তু আসলে অনেকের কাছেই দেখা যায় যে অনেকটা ধোঁয়াশার মতন। কারণ পার্ট 2 এর ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সিনিয়র ভাইয়া আপুরা অনেকেই আছেন, কিন্তু দেখা যায় যে মিড টার্মের জন্য কিন্তু আসলে ওরকম গাইডেন্স আমরা খুব একটা সব জায়গায় হয়তো বা এত ফ্রিলি অ্যাভেলেবল আমরা পাই না, বা আসলে এরকম গাইড করার মতন পাই না। সো এরকম যারা আছেন যে হচ্ছে গিয়ে জানুয়ারি 25-এ পরীক্ষা দিবেন কিন্তু হচ্ছে এখনো ঠিক গুছিয়ে উঠতে পারেন নাই, বা একদমই হচ্ছে গিয়ে পড়াশোনার সাথে হয়তো বা মাঝখান দিয়ে তেমন কোনো একটা অ্যাসোসিয়েশন নাই, শুধু ক্লিনিক্যাল প্র্যাকটিস বা ক্লিনিক্যালি আপনি হচ্ছে গিয়ে নলেজ যতটুকু গেইন করেছেন, আমরা এই যারা এরকম একটা অবস্থায় আছি, আসলে একটা বলা যায় যে একটু টলমলো একটা দোনমনো অবস্থায় যারা হচ্ছে গিয়ে আছি, যে হচ্ছে তেমন কিছু জানিও না আপু, বা হচ্ছে গিয়ে আসলে জানলেও পড়ার তো সুযোগ নাই তেমন একটা, কারণ ট্রেনিং আর সবকিছুর মধ্যে এত বিজি থাকতে হয়, এত হেক্টিক শিডিউল থাকে যে আসলে ডিউটির পরে আর কোনো কিছু বইটা যে খুলবো এতটা এনার্জি আসলে পাই না। তো এরকম আমরা মোটামুটি কিন্তু সবারই একই অবস্থা। তারপরও কিন্তু দেখেন এই 8টা সেশনে কিন্তু অবজান গাইনি ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের যে লাস্ট যে সেশনটা গেল জুলাই 2024, এই সেশনে আমাদের কিন্তু হচ্ছে গিয়ে সাফল্যের রেটটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং হচ্ছে গিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে যারা হচ্ছে গিয়ে আমরা জেনেসিসের যারা স্টুডেন্ট ছিলেন, যারা হচ্ছে গিয়ে পরীক্ষা দিয়েছেন, জেনেসিসের সাথে প্রিপেয়ার করেছেন লাস্ট 6 মান্থস বা হচ্ছে 8 to 9 মান্থস যারা প্রিপেয়ার করেছিলেন ফর জুলাই 2024, আমাদের মধ্যে কিন্তু 99% হচ্ছে পাস রেট। তার মানে হচ্ছে গিয়ে আনফরচুনেট 1% এতটুকু হচ্ছে গিয়ে ছাড়া বাদ বাকি আমাদের সবাই কিন্তু হচ্ছে গিয়ে জেনেসিসের সাথে যারা যারা ছিলেন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ পাস করে গেছেন। তো হচ্ছে গিয়ে এই প্রথমে একটা ছোট ইন্ট্রোডাকশন যে মিড টার্মটা আসলে যে হচ্ছে গিয়ে একটু আমাদের জন্য হচ্ছে গিয়ে একটু একটা ধোঁয়াশার জায়গা, বা হচ্ছে কি করতে হবে এই জিনিসগুলো যেহেতু আমরা জানি না, আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটার উদ্দেশ্যই কিন্তু হচ্ছে গিয়ে আপনাদেরকে এই মিড টার্ম এক্সামের সাথে ওরিয়েন্ট করা। এই গাইনি ফ্যাকাল্টিতে থাকতে থাকতে আপনি আসলে কিভাবে ট্রেনিং এর সাথে এই জিনিসগুলোকে কম্বাইন করবেন, বা হচ্ছে গিয়ে আপনি পড়বেন কোথা থেকে, ছোটখাটো একটা ধারণা দিয়ে আমরা কিন্তু হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু ওরিয়েন্ট করতে চাই আমাদের এই জানুয়ারি 2025-এর আপকামিং মিড টার্ম অবজান গাইনি ফ্যাকাল্টির সাথে আমরা একটু ওরিয়েন্ট করব। এবং আমাদের সাথে ইতিমধ্যে কিন্তু হচ্ছে কি আমাদের সিনিয়র মেন্টর এবং অত্যন্ত অত্যন্ত আপনাদের অত্যন্ত জনপ্রিয় একজন আপু ডক্টর অন্বেষা পল আপু অলরেডি হচ্ছে গিয়ে যুক্ত আছেন, এবং আমরা হচ্ছে গিয়ে আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ডক্টর অন্বেষা পল আপুর কাছে চলে যাব। যে হচ্ছে আপু আমাদের এই যে মিড টার্ম পরীক্ষাটা সম্পর্কে আপু আমাদেরকে একটু বলবেন, এবং হচ্ছে আসলে মানে আমরা কিভাবে পড়বো বা কোথা থেকে পড়বো, আমাদের কতটুকু সময় আসলে নিজেদের এই পরীক্ষার পিছনে ব্যয় করতে হবে, এই জিনিসগুলো যদি আপু আমাদেরকে একটু জানাতেন। অন্বেষা পল আপু। আমাকে দেখা যাচ্ছে সাবিহা? না আপু, এখনো দেখা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সাবিহা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এন্ড ভেরি গুড ইভিনিং। আমি ডক্টর অন্বেষা, আইভিএফ সেন্টার স্পেশালিস্ট হিসেবে আছি এবার কেয়ারে। আচ্ছা, আমাদের যে মিড টার্ম প্রস্তুতি নিতে হবে, তো মিড টার্ম প্রস্তুতির আগে আমাদেরকে জানতে হবে আসলে মিড টার্ম পরীক্ষা কিসে কিসে আমাদেরকে অ্যাপিয়ার করতে হবে।
মিড টার্ম পরীক্ষায় রিটেন হবে 2 দিন, তার মধ্যে একদিন থাকবে হচ্ছে সিঙ্গেল বেসড আনসারের জন্য, আর আরেকদিন থাকবে হচ্ছে শর্ট আনসার কোশ্চেন এসএকিউ যেটাকে আমরা বলছি। এটা গেল 2 দিন। আর আরেকদিন থাকছে হচ্ছে অসপি এবং হচ্ছে অস্কে ক্লাস। তার জন্য আমাদের 3টা জিনিসের উপরে মেইনলি হচ্ছে প্রিপারেশন নিতে হবে। একটা হচ্ছে অসপি অস্কি, আর একটা হচ্ছে যে আমাদের এসবি এর জন্য, আর একটা হচ্ছে শর্ট আনসার কোশ্চেন। এখন আমাদের এই যে 3টা প্রিপারেশন, 3টা জিনিসের যে প্রিপারেশন আমরা এই 5 মাসের মধ্যে নিব, সেটা কিভাবে নিব? প্রত্যেকটা লেকচার, অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা লেকচার যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু ইজিলি এই কয়েক মাসের মধ্যে তোমরা সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবা। এখন প্রত্যেকটা লেকচারের মধ্যে কি কি থাকতেছে? প্রত্যেকটা লেকচারের মধ্যে আমরা আমাদের যে বেসিক যে বইগুলো আছে, দত্ত, মেইনলি দত্ত, এই একই বই কিন্তু তোমরা এফসিপিএস পার্ট 1 এর জন্য পড়ছো, আবার এমবিবিএস লেভেলেও পড়েছো। কিন্তু এমবিবিএস লেভেলে কতটুকু পড়তে হবে অতটুকু অলরেডি তোমরা জেনে আসছো। আবার এফসিপিএস পার্ট 1 এর জন্য কোন কোন চ্যাপ্টার, কোন কোন জিনিস পড়তে হবে, এই পুরো বই কিন্তু তোমাদের পড়তে হয় না। পার্ট 1 এর জন্য আমি যতটুকু জানি যে স্পেসিফিক, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম স্পেসিফিক 9টা 10টা চ্যাপ্টার থাকে, যে 9টা 10টা চ্যাপ্টার আমাদেরকে অবশ্যই পা থেকে মাথা পর্যন্ত জানতে হবে, আর বাকিগুলো প্লাস মাইনাস। ক্লিনিক্যালের জন্য অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো লাগে এগুলো। কিন্তু তোমার পার্ট 2 আর মিড টার্মের জন্য মোটামুটি এখন প্রতিটা চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস না হলেও মোর দেন 50% তোমাদেরকে টাচে রাখতে হবে। এখন এই যে তোমার এতগুলো চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টার গুলো বেশি এমফাসিস দিবা, কোনগুলো তোমাকে জেনে যেতেই হবে, কোনগুলো তুমি কিছু কিছু জানলে হবে, সেই জিনিসটার জন্য তোমাদেরকে আসলে আমাদের হচ্ছে যে এই কোচিং এর যে ক্লাসগুলো, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ সবকিছু মনে রাখা আসলে সম্ভব না। পরীক্ষা মানে হচ্ছে জানা না, জানা জিনিসটা আলাদা। জানার জন্য তোমার অনেক সময় আছে, তোমাকে জানতেই হবে, না জেনে কখনো তুমি ভালো ডাক্তার হতে পারবে না। কিন্তু পরীক্ষা পাশের জন্য আসলে স্পেসিফিসিটি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই যে তোমার হচ্ছে যে স্পেসিফিসিটি, এটাই কিন্তু তোমার প্রত্যেকটা ক্লাস স্পেসিফিক, প্রত্যেকটা মিটার, প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে তোমাদেরকে ওরিয়েন্টেড করে নিতে হবে। লেকচারে তোমাদেরকে আমরা শুধু বেসিক দত্ত ছাড়াও স্পেসিফিক কিছু জিনিস আছে, যেমন হাই রিস্ক প্রেগন্যান্সি থেকে কিছু টপিকস পড়তে হয়, আবার জেফকর থেকে কিছু টপিকস পড়তে হয়, কারেন্ট থেকে কিছু টপিকস পড়তে হয়। এই জিনিসগুলো আমরা লেকচারে বলে দিব। এমনও আছে যে ওই জিনিসগুলো একদমই আমরা বলে ফেললাম, যার জন্য তোমাদের আলাদা করে কারেন্ট থেকে, আলাদা করে হাই রিস্ক থেকে দেখারও প্রয়োজন নাই। শুধু তুমি দত্তটা মেইন করবা, এবং ওই দত্তে তুমি স্পেসিফিক যেগুলো এক্সট্রা আমরা বলতেছি সেই জিনিসগুলো দত্তে তুমি আলাদা করে অ্যাটাচ করেও রাখতে পারো, অথবা কোনো স্পেসিফিক একটা খাতা তুমি হচ্ছে নোট বা হচ্ছে যে নোট খাতা করবা, যেটাতে এক্সট্রা জিনিসগুলো তুমি লিখে রাখবা যে এই চ্যাপ্টারের এই এক্সট্রা জিনিসগুলো আমার লাগবে, এই জিনিসগুলো আমি ওই লেকচার থেকে তুলে রাখছি, যাতে তোমার বারবার বারবার তোমার বই খুঁজে খুঁজে টাইম নষ্ট করতে না হয়। তো বই গোছানোটা আসলে খুবই ইম্পর্টেন্ট। যদি কারো লেকচারের সাথে সাথে তোমার বই গোছানো তোমার থাকে, তাহলে কিন্তু তোমার পরবর্তীতে পরীক্ষার আগ দিয়ে তোমার কিন্তু অনেকখানি টাইম তুমি নষ্ট থেকে তুমি হচ্ছে যে বিরত থাকতে পারবা। কারণ যখন তোমার সবকিছু হাতের কাছে গোছানো থাকবে, পড়তে কিন্তু অনেক বেশি টাইম লাগে না। আর এই একই জিনিস তোমরা কিন্তু অনেকবার পড়ে আসছো এমবিবিএস এ আর হচ্ছে যে এফসিপিএস পার্ট 1 এ। এখন সেটা কিভাবে সাজায় লিখতে হবে সেই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে জানতে হবে। তাহলে তোমাদের এই 5 মাসের 1 মাস তোমাকে বাদ দিয়ে রাখতে হবে। তোমাকে বলছি আমি রায় যে আমি এখন ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, যে লেকচারটা আছে সেই লেকচার গুলো খুব ভালো করে তোমাদের, রায় আমি বলছি তুমি 10 মিনিট ওয়েট করো। সরি, বারবার ইন্টারফেয়ার হচ্ছে। তাহলে তোমাদের এই ক্লাসের যে লেকচারটা আছে এই লেকচার গুলো খুব ভালো করে লেকচারের সাথে সাথে বইগুলো গুছায় ফেলতে হবে। হ্যাঁ, যে লেকচারটা যখন হবে, তোমাদের একটা লেকচারে 3টা 4টা হাইস্ট 5টা, তবে যেই লেকচারে 5টা তোমার হচ্ছে যে টপিকস থাকবে, সেই লেকচারে তোমার মনে করতে হবে যে 3টা থেকে 4টা টপিকস তোমার জন্য ইম্পর্টেন্ট, আর বাকি 1টা বা 2টা টপিকস তোমার হচ্ছে থাকবে যে এটা জানার জন্য জাস্ট। ঠিক আছে, 1টা বা 2টা টপিকস থাকবে তোমার শুধু জানার জন্য, যে হ্যাঁ এটা আমি জাস্ট জেনে যাব, এবং কতটুকু ওই টপিকস থেকে জানতে হবে সেটাও কিন্তু আমরা তোমাদেরকে বলে দিব। তাহলে তোমাদের কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য লেকচারটা দেখা এবং লেকচার ফলো করা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাসের সাথে আমরা
যে টপিকস গুলো থেকে এসবিএ ইম্পর্টেন্ট, যে টপিকস গুলো থেকে তোমার এসএকিউ ইম্পর্টেন্ট, যেই পিকচারটা তোমার ইউজুয়ালি তোমার হচ্ছে অস্কি অস্কিতে আসে, সেই জিনিস কিন্তু আমরা লেকচারের সাথে বলে দেবো। এছাড়া অবশ্য অস্কি তোমাদের আলাদা 4টা ক্লাস থাকবে, সেগুলো তো বলবোই, কিন্তু লেকচারের সাথে সাথে সেই জিনিসগুলো একটু দেখে যাবা। তাহলে তোমাদের প্রিপারেশন নিবা এভাবে যে প্রত্যেকটা লেকচারের সাথে সাথে তোমাদের বইটা তোমরা গুছিয়ে ফেলবা। এক্সট্রা কোন কথাগুলো আমরা বলতেছি, কোন গাইডলাইন থেকে আমরা এক্সট্রা কথা বলতেছি, এগুলো আমরা বলে দেই এবং ওইখান থেকে কতটুকু পড়তে হবে সেটাও বলে দেই। তো এগুলো গুছিয়ে ফেলবা এবং পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। কারণ শুধু তুমি পড়লা কিন্তু সেটা তুমি ডেলিভারি করতে পারলা না, তাহলেও কিন্তু সেই পড়ার অ্যাকচুয়ালি কোনো দাম নেই। যখন তুমি জিনিসটা জেনে ডেলিভারি করতে পারবা তখনই কিন্তু সেটার তোমার সার্থকতা। এই জন্য তুমি তুমি হয়তো হচ্ছে যে তোমার যখন তুমি হচ্ছে যে পরীক্ষা দিবা সব কটা টপিকস প্রিপারেশন নিয়ে আসতে পারবা না। তুমি একটা টপিকস প্রিপারেশন নাও বা 2টা টপিকস তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে ওই 2টা টপিকস এর উপর যে কোশ্চিন আসছে তুমি সেই কোশ্চিনটা শুধু আনসার করো। তাহলে কি হবে, তাহলে তোমার হচ্ছে যে যে লেখার যে প্র্যাকটিসটা সেটাও তোমার হয়ে যাবে। ঠিক আছে, যার জন্য তোমার হচ্ছে যে এই প্রত্যেকটা লেকচারের সাথে সাথে রিটেনটা অ্যাড করা হয়েছে, যে তোমার যাতে হাতে যে লেখার যে প্র্যাকটিসটা সেটাও তোমার হয়। তাহলে তুমি প্রিপারেশন যদি জেনেসিস এর সাথে নিতে চাও তাহলে তোমার জন্য খুব একটা কঠিন হবে না। জেনেসিস এর সাথে সাথে তুমি প্রিপারেশনটা নাও, প্রত্যেকটা লেকচার ফলো করো। লেকচার তুমি প্রতিদিনেরটা প্রতিদিন পড়তে না পারো, জাস্ট শুনে জিনিসটা তুমি দাগায় রেখে দাও। তারপরে যখন তুমি হচ্ছে যে টাইম পাবা তখন তুমি পড়ে নিবা। আর প্রত্যেকটা এক্সামে তুমি হচ্ছে অ্যাটেন্ড করে অ্যাটলিস্ট একটা হোক 2টা হোক তুমি কোশ্চিনটা লেখো, তাহলে কিভাবে লিখবা সেটার প্র্যাকটিস হবে এবং টাইম ধরে লিখবা। ধরো তুমি তোমার 30 মিনিটে তোমার হচ্ছে যে 5টা কোশ্চেনের আনসার দিতে হবে। তো 30 মিনিটে 5টা কোশ্চেন তুমি একটার প্রিপারেশন নিছো বা 2টা টপিক্স এর প্রিপারেশন নিছো, তার মানে 5টার মধ্যে তুমি 2টা আনসার দিতে পারবা। তাহলে কি 2টা কি তুমি 30 মিনিট ধরে লিখবা? না, তোমার টার্গেট থাকতে হবে 5 মিনিট 5 মিনিট। তো 10 মিনিটে তুমি 2টা কোশ্চেন আনসার দিবা। তো ওই 10 মিনিটে 2টা কোশ্চেন আনসার দিয়ে তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টটাও হবে। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এই যে তোমাদের এই সেশনের আগে কিন্তু ওই যে বিসিপিএস কোশ্চেন সলভের একটা হচ্ছে যে ক্লাস আছে। হ্যাঁ, তো বিসিপিএস কোশ্চেন সলভের যে ক্লাস আছে, ধরো গত 3-4 সেশনে হয়তো কোশ্চেন সলভ করবে। ওই কোশ্চেন গুলোর সলভ গুলো তুমি দেখলে বুঝতে পারবা যে কি টাইপের আনসার তোমাকে লিখতে হবে, কি টাইপের আনসার লিখতে হবে, কতটুকু লিখতে হবে এবং কি টাইপের কোশ্চেন তোমার আসতেছে। এই সলভ তোমার বিসিপিএস এর সলভ নেওয়ার উদ্দেশ্য এটাই যে যাতে তোমরা যখন পড়বা তখন বুঝতে পারো যে কোন টপিকস গুলো তোমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট, আর লেখার সময় যাতে লিখতে পারো যে কতটুকু তোমাদের লিখতে হবে, কত স্পেসিফিক লিখতে হবে। এখন কিন্তু আগের নিয়ম নাই যে তুমি ডেফিনেশন লিখতেছো, তুমি ক্লাসিফিকেশন লিখতেছো, তুমি এটার ইনভেস্টিগেশন এক ধারে লিখে দিচ্ছ না। জিনিসটা তোমার সম্পূর্ণ কেস সিনারিও বেসড হয়ে গেছে, ক্লিনিক্যাল বেসড হয়ে গেছে। আর তোমাদের জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমরা কিন্তু যখন ট্রেনিং করছি তখন বইয়ের সাথে কমপ্লিটলি ডিটেলস। তো বইয়ের সাথে কোঅর্ডিনেট করে পড়াশোনার করলে কিন্তু ফলশ্রুতিটা একটু বেশি ভালো হয়। তো তোমাদের সেই সুযোগ আছে। তো তুমি ধরো আজকে একটা টপিক তুমি পড়ছো, তুমি যখন ওয়ার্ডে যাবা তখন তুমি ওই ওয়ার্ডে ওই পেশেন্ট তুমি খুঁজবা। তুমি অ্যাডমিশন অনেক পেশেন্ট পাবা, অ্যাডমিশনে তুমি গাইনি অফ সব পেশেন্টই পাবা। হ্যাঁ, তুমি অন্যান্য পেশেন্ট তো ডিল করবা, কিন্তু তোমার মাথায় থাকতে হবে যে ওই ওরকম কোনো পেশেন্ট তোমার আজকে অ্যাডমিশনে আসছে কিনা। তোমাদের অনেক সিনিয়র জুনিয়র যাই হোক অনেকে আছে, যে বলে রাখবা যে এরকম একটা পেশেন্ট যদি তুমি পাও তাহলে আমি যদি, কারণ সব পেশেন্ট তো হ্যান্ডেল করা তোমার মানে সম্ভব না। তোমার কাছে যদি একটা অ্যাডমিশনে 50টা পেশেন্ট ভর্তি হয়, তুমি নিশ্চয়ই 50টা পেশেন্ট তোমার হাত দিয়ে অ্যাডমিট হবে না। হয়তো তোমার হাত দিয়ে হাইস্ট তোমার 10টা পেশেন্ট হতে পারে, বা 10টাও না ধরলাম, ধরো 7-8টাও হতে পারে। তো তুমি সব পেশেন্ট যদি অ্যাডমিট জানতে না চাও তাহলে তুমি সবাইকে বলে রাখবা যে এই পেশেন্টের যদি কোনো হচ্ছে যে তোমরা হিস্ট্রি পাও বা তুমি হচ্ছে যে যদি যে দেখার সুযোগ থাকে তাহলে তুমি সবার কাছ থেকে খোঁজ নিয়ে ওই পেশেন্টটাকে যে তুমি হিস্ট্রিটা নিয়ে নিবা। তাহলে তুমি যে পড়ছো তার সাথে কিন্তু তুমি কোঅর্ডিনেট করতে পারবে এবং জিনিসটা কিন্তু তোমার মাথায় ভালো করে ঢুকে যাবে। তো তুমি ক্লিনিক্যালি যত দেখবা জিনিসটা তত বেশি মনে থাকবে। পরীক্ষার হলে অনেক কিছু আছে যে সব পড়ে যাওয়া যায় না, কিন্তু এই যে তুমি একবার ক্লিনিক্যাল জিনিসটা দেখছিলা ওইটা থেকে কিন্তু কিছু আউটপুট তুমি দিয়ে আসতে পারবা।
ঠিক আছে? তো ওরিয়েন্টেশন ক্লাসে আমি খুব একটা ভয় দেখাবো না, এটা আসলে খুব কঠিন কোনো বিষয় না। কিন্তু তুমি যদি একটা রুটিনের মধ্যে দিয়ে যেতে পারো তাহলে কিন্তু তুমি দেখবা যে একসময় তোমার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, তোমার নিজের কোনো হেডেক নাই। তোমার থেকে কিন্তু জেনেসিসের হেডেক, আমাদের মেন্টরদের হেডেক কিন্তু বেশি, যে কিভাবে তোমাদের পুরো কোর্সটাকে আমরা এই টাইমের মধ্যে শেষ করব, শেষ করে অ্যাটলিস্ট তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত করে দিব। হ্যাঁ, তো তোমাদের কাজ হচ্ছে যে তোমাদের এই রুটিনের মধ্যে নিজেদেরকে ফেলে দেয়া। তোমাদেরকে এখন ট্রেনিং করতে হয়, বাসা সামলাতে হয়, যারা ম্যারিড অলরেডি বাসা সামলাতে হয়, ইভেন নিজেরও অনেক কাজ থাকে। কারণ এখন আগের মতন যেমন আমরা যখন এমবিবিএস করতাম যে শুধু পড়া পড়া, অন্য কোনো কাজ নেই, অন্য কোনো রেসপন্সিবিলিটি না, এখন না, অনেক রেসপন্সিবিলিটি সবার থাকে। তো তোমাদের এখন কাজ শুধু হচ্ছে জেনেসিসের সাথে থাকা, তাহলে দেখবা যে অটোমেটিক্যালি তোমাদের সম্পূর্ণ প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। কিন্তু শুধু জেনেসিসের সাথে থাকলে তো হবে না, এইভাবে তোমাদের প্রিপারেশনটা কিছু টাইম বের করতে হবে। দিনে অ্যাটলিস্ট তুমি 2 ঘন্টা টাইম বের করো, যেদিন তোমার অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশন থাকবে 2 ঘন্টা না হোক 1 ঘন্টা তুমি টাইম বের করো। তো প্রতিদিন যদি একটা ক্লাসে একটা টপিক্স উপর যদি আমি 2 ঘন্টা ক্লাস নেই, তোমার মাঝখানে হচ্ছে 7 দিন টাইম থাকতেছে আরেকটা ক্লাস নেওয়ার, বা ধরো তোমার হাতে 4 দিন টাইম থাকছে, তুমি যদি আধা ঘন্টা 45 মিনিট করেও প্রতিদিন শুনো, তাহলেও কিন্তু তোমার ওই টপিকস গুলো সম্পূর্ণ লেকচারটা তোমার কাভার হয়ে যায়। তাহলে প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা তুমি ওই লেকচারটা শোনার জন্যই করো, এবং 1 ঘন্টা যে লেকচারটা তুমি শুনবা সেই লেকচারটা তুমি নোট ডাউন করো। খালি শুনলে হবে না, স্পেসিফিক ইম্পর্টেন্ট কথা এবং জিনিসগুলো তুমি নোট ডাউন করে ফেলো, তাহলে গুছানো হয়ে গেল। যেদিন তুমি পরীক্ষা দিবা, যেদিন তোমার পরীক্ষার ডেট থাকবে তোমার, তার একদিন আগে জাস্ট ওই জিনিসগুলো তুমি একটু দেখে যাও, সম্পূর্ণ অ্যাজ এ থরো তোমার টপিকসটা পড়ার দরকার নেই। যে জিনিসগুলো আপুরা বলছে ওই খাতাটা একটু দেখি, ওই বইয়ের কিছু কিছু জিনিস দেখে দেখবা যে ওখান থেকেও কিছু তুমি আনসার করে আসতে পারতেছো। তো এভাবে প্রিপারেশনটা নাও। প্রিপারেশনটা নিলে আশা করতেছি যে তোমাদের এই কি পড়বো, কিভাবে পড়বো, কতটুকু পড়বো, এই কয় মাসের মধ্যে কিভাবে সম্ভব, এই জিনিসগুলো কিন্তু নিয়ে টেনশনটা দূর হয়ে যাবে। ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ। সবাই তোমাদের ভেরি রিসেন্টলি ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসগুলো ঠিক মতন করো এবং তোমরা এনজয় করবা, কারণ প্রত্যেকটা মেন্টরই কিন্তু খুব সুন্দর করে ক্লাস নেয়, তোমাদের বুঝার কোনো সমস্যা আশা করি হবে না। তো সবাই ক্লাসগুলো এনজয় করবা, যত এনজয় করবা ক্লাসগুলো অ্যাকচুয়ালি তত বেশি তোমার ধারণ ক্ষমতা তোমার আসবে, তত বেশি ওই টপিক সম্পর্কে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সাবিহা। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অন্বেষা আপুকে। অন্বেষা আপু আসলে হচ্ছে গিয়ে এত সুন্দর করে বুঝায়, মানে অল্প একটু সময়ের মধ্যে আপু একদম, মানে যে কোয়েশ্চেন গুলো আপুর কাছে ছিল একদম সুন্দর মতন আপু হচ্ছে গিয়ে 2 পয়েন্ট অ্যান্সার করেছেন। যারা আছেন অলরেডি শুনেছেন আশা করি, যে হচ্ছে গিয়ে আপু কিন্তু বলেছেন যে আপনি কোন জায়গা থেকে পড়বেন এবং কিভাবে পড়বেন। এই জিনিসগুলো আপু যেমন বলেছে, তেমন কিন্তু এট দি সেম টাইম আপু বলে দিয়েছে, প্রথমেই আপু কিন্তু হচ্ছে গিয়ে বলে দিয়েছে আপনাদেরকে যে আপনাদের পরীক্ষার সিস্টেমটা কেমন হবে। আশা করি হচ্ছে গিয়ে আপনারা ওই জায়গাগুলো খেয়াল করে শুনেছেন, যে হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু 3টা ভাগ করে পরীক্ষা হবে। হ্যাঁ, এবং আগে যে আপনাদের শুধুমাত্র এসবিএ ছিল, এখন কিন্তু সিস্টেম পার্ট 1 যেরকম শুধুমাত্র এসবিএ দিয়েছেন, এখন কিন্তু এসবিএ এর সাথে সাথে আপনাদের রিটেনটাও কিন্তু চর্চা শুরু করে দিতে হবে। হ্যাঁ, এবং আপনাদের যে ক্লাসের যে শিডিউল গুলো থাকবে, আপনারা যখন ক্লাসগুলো শুরু করে ফেলবেন তখন কিন্তু দেখবেন যে আপনার প্রত্যেকটা লেকচার ক্লাস আপু যেমন করে বলেছেন যে নোট ডাউন করে ফেলবেন। অ্যাটলিস্ট আপনি যদি পড়তে না পারেন, আপনার অ্যাডমিশন চলছে, পোস্ট অ্যাডমিশন চলছে, প্রচন্ড হেক্টিক, আপনি অ্যাটলিস্ট রাস্তায় যখন যাওয়া আসা করছেন অ্যাটলিস্ট কানে শুনেন, হ্যাঁ লেকচারটা গুলো শুনেন। শুনলেও দেখবেন যে অনেক কিছু আপনার কিন্তু পরীক্ষার হলেও দেখবেন যে এই লেকচার গুলা কানের মধ্যে আসতেছে এবং আপনি লিখতে পারছেন। তো ক্লাসটা কিভাবে করবেন এগুলো সম্পর্কে অলরেডি অন্বেষা আপু খুবই চমৎকার ভাবে আপনাদেরকে একটা ব্রিফিং দিয়ে দিয়েছে। আর এছাড়াও ক্লাসগুলো আপনি শুনবেন বা করবেন, এট দি সেম টাইম আপনি কিন্তু প্রত্যেকটা ক্লাসের পরেই আপনি দেখবেন যে আপনাদের 2 থেকে 3 দিন সময় পরেই আপনাদের হচ্ছে পরীক্ষা থাকবে। এবং এই পরীক্ষাগুলোতে কিন্তু আপনাদের এসবিএ কোয়েশ্চেন থাকে, 10টা করে এসবিএ আপনাকে প্র্যাকটিস করতে হয়, এবং একই সাথে আপনাকে কিন্তু 5টা এসিকিউ কোয়েশ্চেন হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করতে হয়। এবং আপনাদের টাইম ধরা থাকে, ধরা বাঁধা থাকে। যারা অফলাইনে এসে পরীক্ষা দেন তারা কিন্তু অফলাইনেই হচ্ছে গিয়ে আপনারা এই টাইম বেঁধে দেওয়া হবে, এবং আপনারা পরীক্ষার স্টাইলে হচ্ছে গিয়ে আপনার বিসিপিএস স্টাইলে এখানে পরীক্ষা দিবেন অফলাইনের কাটামন সেন্টারে। আর যদি এমন হয় যে হচ্ছে আপনি আসতে পারছেন না, আর যারা হচ্ছে গিয়ে আপনারা দেখা যাবে যে ঢাকার বাহিরে যারা থাকেন বা হচ্ছে গিয়ে হয়তো বা অনেক দূরে বাসা আসতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমাদের অনলাইনের সুবিধাটাও আছে। আপনি কিন্তু ঘরে বসেই পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ, ঘরে বসে পরীক্ষা দিলে আপনার কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজেকে একটু
স্ট্রিক্টলি মনিটর করতে হবে। হ্যাঁ, আপনার নিজের স্টপ ওয়াচ দিয়ে কিন্তু আপনার পরীক্ষাটা দিতে হবে এবং পরীক্ষাটা আপনাদের উইদিন 24 আওয়ার্স কিন্তু অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করে এই পরীক্ষার হচ্ছে কি আপনি ছবি তুলবেন, আপনি যে পেজগুলোতে আপনি লিখেছেন, রিটেন খাতা লিখেছেন, ওখান থেকে ছবি তুলবেন এবং ছবি তুলে কিন্তু আপনি এটা ক্যাম স্ক্যানারের মাধ্যমে আপনি স্ক্যান করবেন সবগুলো বেসিকলি। এই ডকুমেন্ট গুলা স্ক্যান করে আপনি হচ্ছে গিয়ে আমাদের গিভেন ইমেইল অ্যাড্রেসে হচ্ছে পাঠিয়ে দিবেন এবং আপনাদের খাতা কিন্তু হচ্ছে গিয়ে আমরা ওখান থেকে প্রিন্ট আউট করে আপনাদের মেন্টররা কিন্তু ওই খাতাগুলো চেক করে দিবে আপনাদেরকে উইদিন দি গিভেন পিরিয়ড অফ টাইম। এগুলো সবই আপনাদের সাথে আমরা এগুলো নিয়ে আরো ডিটেইলসে হচ্ছে গিয়ে কথা বলবো। আপনাদের ব্যাচের সিস্টেম কি হবে, আপনাদের ক্লাস কয়দিন করে হবে, কিভাবে হবে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরো ডিটেইলসে একটু কিছুক্ষণের মধ্যে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে আছেন হচ্ছে আমাদের আরেকজন জনপ্রিয় মেন্টর, আমাদের হচ্ছে ডক্টর জাহারা তাসনিম আপু। জাহারা তাসনিম আপু আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছেন। আমরা হচ্ছে কি একটু জাহারা আপুর কাছ থেকে জানতে চাইবো যে হচ্ছে আসলে যে আপু আমাদের অলরেডি আমাদের অন্বেষা আপু অনেক কিছু বলে গেছেন, তারপর আমি জাহারা আপুর কাছে জানতে চাই যে এই যে আমাদের সময়টা আছে 5 মাসের সময়টা আমাদের ক্লাসের সাথে আমরা কিভাবে কোরিলেট করব, বা আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা যে এসবিএ রিটেন, এটা তাও না হয় আমি যদি বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারি। আপু আরেকটা টপিক সম্পর্কে আমাদেরকে বলেছেন যে আমাদের কিন্তু অস্কি অ্যান্ড আইওই নামক একটা জিনিসও হয়ে থাকে, হ্যাঁ, যেটা আমাদের পরীক্ষায় ফেস করতে হয়। তো এই অস্কি অ্যান্ড আইওই জিনিসটা কি, বা হচ্ছে এটার জন্য আমি কিভাবে প্রিপারেশন নেব, কিভাবে নিজেকে তৈরি করব বোথ ফর রিটেন অ্যান্ড ফর অস্কি ইন দি নেক্সট আপকামিং 5 মান্থস, আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করব, এই জিনিসগুলো হচ্ছে কি আমি একটু জানতে চাবো জাহারা আপুর কাছে। জাহারা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমরা ডিরেক্ট চলে যাব তাহলে জাহারা আপুর কাছে, যে হচ্ছে আপনি আসলে আপনার প্রিপারেশন গুলো কিভাবে নিবেন। আমরা জাহারা আপুর কাছ থেকে শুনে আসি। সবাইকে ওয়েলকাম আজকের সেশনে। দেশের এই পরিস্থিতিতেও আমাদের আসলে আজকে যেহেতু আমাদের শিডিউল ছিল, সবাইকে এভাবে টাইম দিয়ে আছে, যার জন্য আমরা করছি। আমরা আসলে সবাই আমরা একটু আপসেট আছি, বাট তারপরও যেহেতু আমাদের শিডিউল এটা আমাদেরকে ক্যারি অন করতে হবে। আপুরা সবাইকে অভিনন্দন, আপনারা যারা এই সেশনে পাশ করেছেন, আর নতুন যারা আমাদের সাথে এখন সামনে জানুয়ারিতে পরীক্ষা দিবেন আমাদের সাথে জয়েন করছেন। আজকের মেইনলি তাদের জন্য যে আমরা একজনের কাছ থেকে শুনবো যে তারা কিভাবে আসলে প্রিপারেশন নিয়েছিল, তারা জেটিসির সাথে কিভাবে যুক্ত ছিল, আমাদের থেকে তারা কিভাবে হেল্প পেয়েছে, গাইডলাইন পেয়েছে, and তাদের এই যে এত সুন্দর একটা রেজাল্ট, আমরা আলহামদুলিল্লাহ একটা এত সাকসেসফুল রেট আমাদের, এটা আমরা কিভাবে চেক করেছি, এটা আমরা একদিকে তাদের কাছে শুনবো। আর নতুন যারা জয়েন করছে তাদের সাথে আমরা, যে অন্বেষা আপু অনেক বলে গেছেন যে সিঙ্গেল বেস এসএকিউ এগুলো আমরা কিভাবে করব, এটার সাথে আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে অস্পি অস্পি। আপুর সাথে আমি আপু যেটা বলেছেন এটাই, যে সিঙ্গেল বেসড কিন্তু আপনি দিয়ে এসেছেন, এটা আপনার প্র্যাকটিস আছে, কিন্তু রিটেন কিন্তু আপনি অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন না। তাহলে এখন আপনাকে যেটা করতে হবে যে আমাদের যে লেকচার্স গুলো হবে, ঠিক ওই লেকচার্স এর পরের উইকে কিন্তু ওটা একটা রিটেন পরীক্ষা হয়ে যাবে আমার। তো ওই রিটেন পরীক্ষাগুলো আপনাকে অ্যাটেন্ড করতে হবে। কেন? ওই টপিকটা সম্পর্কে আগে থেকেও জানেন, এখন আপনি পড়ছেন, আপনি মনে করছেন যে আমি আমি তো জানি টপিকটা সম্পর্কে, কিন্তু আমি যদি লিখা না প্র্যাকটিস করি, পরীক্ষার হলে ওই টাইমের মধ্যে কতটুকু লিখতে হবে বা ওই মার্কের মধ্যে কতটুকু আমার লিখতে হবে, সেটা আমি না লিখলে আমি বুঝবো না, পরীক্ষাটা না দিলে আমি বুঝবো না। আমি পরীক্ষা দেওয়ার পর খাতাটা যখন আমার চেক হয়ে আসবে, তখন আমি মার্কস করে আমি ইভ্যালুয়েট করে আমি বুঝতে পারবো যে আচ্ছা আমার রিটেনটাকে আমি এইভাবে ইমপ্রুভ করতে পারি। কারণ হচ্ছে অনেকদিন কিন্তু আমরা লিখি না, 30 ঘন্টার রিটেন কিন্তু সেই এমবিবিএস এ লাস্ট করেছি, তারপর কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করছিলাম। আর এটার সাথে আমাদের নতুন এই যে সিঙ্গেল বেস মানে রিটেনটা পাস করার পরে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার একটা অস্পি শিডিউল আমি পেয়ে যাব। দেখা যাচ্ছে 7 to 8 ডেজ এর মধ্যে আমার একটা শিডিউল চলে আসছে অস্পি। তাহলে আমি যদি এই 5 মাসের মধ্যে আমার অস্কি তাকে আমি একটু গুছিয়ে না রাখি, রিটেনের পরে 7 দিনে কিন্তু আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। তাই এখন আমাদের রিটেনের সাথে সাথে প্রত্যেকটা টপিকের সাথে যে রিলেটেড অস্কি স্ট্যাটিক কোয়েশ্চেন যেগুলো আছে, ওগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করি, যে কোনটা অস্পির জন্য ইম্পর্টেন্ট বা কোনটা কোন বই থেকে পড়বে, এটা কিন্তু আমরা বলে দিব প্রত্যেকটা ক্লাসের টপিকের সাথে। এটা ছাড়াও অস্পি স্কেডিউল আপনার ক্লাস থাকবে। এখানে অস্পি তো আমরা এই টার্মটার সাথে পরিচিত, আমরা আগেও এমবিবিএস অস্পি দিয়ে এসেছি। অস্কি একটা নতুন টার্ম,
আইওই একটা নতুন টার্ম। অসপির মধ্যে আপনারা যেগুলো অলরেডি দিয়েছেন সেখানে যেরকম থাকবে কিছু প্রসিডিউর স্টেশন, আপনার গাইনি আর অবস এর মধ্যে প্রসিডিউর স্টেশন দুইটা আলাদা করে থাকবে। তাহলে দুইটা প্রসিডিউর স্টেশনে আমার প্র্যাকটিস করতে হবে, যেটা আমরা আপনাদেরকে করিয়ে দেবো। একদম চেকলিস্ট সবকিছু ইয়ে করে আমরা আপনাদেরকে করিয়ে দেবো, বই সহ সবকিছু একদম ক্লিয়ার করে দেবো। এটা নিয়ে এখন টেনশন করতে হবে না। দেখুন প্রসিডিউর থাকবে, তাহলে গাইনি প্রসিডিউর প্র্যাকটিস করতে হবে, আমাদের অবস প্রসিডিউর প্র্যাকটিস করতে হবে। কিছু আমাদের স্ট্যাটিক কোয়েশ্চেন থাকবে, যেটা আমরা রিটেনে যেভাবে প্রিপারেশন নিচ্ছি ঠিক ওরকমই ওই পয়েন্টগুলো, হয়তো কোনো ইনভেস্টিগেশন নিয়ে, কোনো ডিজিজ নিয়ে পিকচার থাকতে পারে, কোনো একটা ডিজিজ, কোনো একটা স্পেসিমেন একটা পিকচার থাকতে পারে, কাউন্সিলিং থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে কিছু চার্ট, কিছু চার্টস এর মধ্যে যেরকম লেবার কেয়ার গাইড থাকতে পারে, তারপর ছবির মধ্যে যেরকম ডপলার থাকতে পারে, একটা আলট্রাসোনোগ্রাম, এখানে আমার একটা ডপলার থাকতে পারে, মোলার টিস্যু গুলো থাকতে পারে। এরকম কিছু এক্সাম্পল দিলাম আপনাদের, যেটা অস্পি এটা আপনারা এতদিন ধরে করে এসেছেন। অস্কির মধ্যে আমরা যে জিনিসটা প্র্যাকটিস হবে, অস্পির মধ্যে কিন্তু এক্সামিনার আপনার সাথে ইন্টারাক্ট করবে না, কিন্তু অস্কিতে গিয়ে আপনার সাথে কিন্তু এক্সামিনার ইন্টারাক্ট করবে। সাপোজ আপনাকে যদি বলে কোশ্চেনের মধ্যে এরকম একটা সিনারিও দেওয়া থাকলো এন্ড লেখা থাকলো যে ডু দ্য পারভাজাইনাল এক্সামিনেশন অর ডু দ্য পেলভিক এক্সামিনেশন, এরকম কিছু থাকলো, সাথে আপনার ডামিও থাকতে পারে, পেশেন্টও থাকতে পারে। হ্যাঁ, এখন সার্জারি মেডিসিনে কিন্তু ডিরেক্ট পেশেন্ট থাকে, ঠিক আছে, আমাদেরকে ডামিও দিতে পারে, পেশেন্টও দিতে পারে, so আমাদের ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে। এখন আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন আসতে পারে, জেনারেল এক্সামিনেশন আসতে পারে, বা একটা অ্যাবডোমিনাল একটা মাস এক্সামিনেট এরকম কিছু একটা থাকতে পারে। তো আমি এটাকে এক্সামিন করব, করে আমার সামনে এক্সামিনার থাকবেন, আমরা ওনাকে আমার ফাইন্ডিংসটা বলবো, সেখান থেকে উনি আমাদেরকে কিছু ক্রস কোয়েশ্চেন করতে পারে। হসপিটালে যেটা হতো, আপনি কিন্তু আপনার মতো প্রসিডিউর করে আপনি চলে গেলেন, আপনার হলো না হলো এক্সামিনার হচ্ছে আপনাকে টিক মার্ক দিয়ে গেল, হলে টিক না হলে ক্রস, আপনার মার্কিং হয়ে যাচ্ছে। কিন্তু অস্পিতে এখানে আপনাকে ইন্টারঅ্যাক্টিভ থাকবে। অস্পিতে আমার টাইম থাকবে 5 মিনিট, সো প্রসিডিউরটা একটু শর্টার থাকবে। অস্কিতে সেটাই থাকবে, আমার মার্কসটাও ডাবল থাকবে, টাইমিংটা আমার ডাবল থাকবে। একটা স্টেশনে যদি আমার 10 মিনিট থাকবে, 10 মিনিটস আর 5 মিনিটসে আমি আমার যদি হিস্ট্রি নিতে হয় হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে নেক্সট 5 মিনিটে আমি আমার এক্সামিনারকে প্রেজেন্ট করবো, এন্ড সে সেখান থেকে আমাকে কিছু ক্রস কোয়েশ্চেন করতে পারে। এখানে আমার আরো স্টেশন থাকতে পারে আইওই। আইওইটা কিরকম, একটা সিনারিও আমাকে দিয়ে দিল, সেই সিনারিও থেকে অথবা আমাকে মুখে বলতে পারে, অথবা সামনে সিনারিওটা আমার থাকতে পারে, আমি ওটাকে পড়লাম, পড়ার পরে আমাকে এক্সামিনার ওখান থেকে ওনার একটা চেকলিস্ট কোয়েশ্চেন থাকবে, ওই চেকলিস্ট কোয়েশ্চেন থেকে উনি স্পেসিফিক কোয়েশ্চেন গুলোই করবেন, উনি যে কোনো কোয়েশ্চেন ওখানে কিন্তু করার নিয়ম নেই। ওই আমার চেকলিস্টে যে কোয়েশ্চেন থাকবে উনি ওখান থেকে আমাকে জিজ্ঞেস করবেন। ধরেন এখান থেকে যে আমার ডায়াগনোসিসটা কি, আমি এই ডিজিজটার জন্য স্পেসিফিক কি ইনভেস্টিগেশন করতে চাই, আমার এটার জন্য ডিডি কি, আমি এটার ম্যানেজমেন্ট কিভাবে করতে পারি, আমি এটার ফলো আপ কিভাবে করতে পারি, আমি পেশেন্টকে আর কি অ্যাডভাইস দিতে পারি, এরকম করে আপনার ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনি যা পড়ে যাচ্ছেন, আপনি রিটেনের জন্য যে প্রিপারেশন নিচ্ছেন সেটা থেকে আপনার অলমোস্ট এগুলো মোস্টলি কভার হয়ে যাবে। তারপরও আরো যতটুকু আছে সেটার জন্য তো আমরা আছি আপনাদের সাথে, টাইম টু টাইম আপনাদেরকে ব্রিফিং দেয়া, পরীক্ষাগুলো নেয়া, হ্যান্ডস অন ট্রেনিং কিন্তু আমাদের এখানে হয়, ঠিক আছে। আর আপনার কাছে কখনোই ইনশাল্লাহ বিসিপিএস এর এক্সাম হলে গিয়ে এরকম মনে হবে না, মানে আমিও কিন্তু এই যে মিড টার্ম ব্যাচেরই স্টুডেন্ট ছিলাম, জেনেসিস এর হাত ধরে আমার এই পথটা চলা, আপনার কাছে কখনই বিসিপিএস এ গিয়ে মনে হবে না যে কোনো কিছু আমার জন্য একেবারেই নতুন। হয়তো একটু সবকিছু তো আর একদম মিলবে না, বাট মোস্টলি আপনার কাছে মনে হবে আপনি বিসিপিএস এর এনভায়রনমেন্টটা আপনি অলরেডি জেনেসিস আপনি দেখে গেছেন, যার জন্য আপনার কাছে ওই যে প্যানিক, যে জিনিসটা নতুন একটা পরিবেশে একটা প্যানিক একটা যেটা আহ, ওই জিনিসটা আপনার হবে না। আপনি মোটামুটি আপনার আমাদের সাথে যদি আপনি কন্টিনিউ করেন, সেটা সিঙ্গেল বেসড বলেন, রিটেন বলেন, আর অস্কি আইওই বলেন, প্রত্যেকটার জন্য আপনি অলরেডি ওরিয়েন্টেড থাকবেন। ওখানে গিয়ে আপনার কাছে মনে হবে যে আপনি এতদিন এই 5 মাসে আমাদের সাথে যেভাবে কন্টিনিউ করে গেছেন, ঠিক ওইটার একটা ফাইনাল একটা রিহার্সাল আপনি ওখানে গিয়ে দিচ্ছেন। And সবকিছু আপনি অলরেডি আমাদের সাথে ওরিয়েন্টেড থাকবেন। আর এখানে সব থেকে সুবিধা হচ্ছে যে টাইমিংটা, আপনি অনেক কিছু জানেন অলরেডি, আপনি পার্ট 1 পড়ে এসেছেন,
অনেকে অলরেডি ডিজিও করা, এমসিপিএস করা অনেকেই আমাদের সাথে আছেন। আপনি ট্রেনিং করছেন, আপনাকে তো প্রত্যেকটা কেস দেখা, প্রত্যেকটা জিনিস আপনার জানা। তখন আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টাইমলি, স্পেসিফিকলি কতটুকু, কোন জায়গায় কতটুকু ডেলিভার করতে হবে। তো আমি অনেক কিছু জানি কিন্তু আমি ওই টাইমলি ওই জিনিসটা ডেলিভার করলাম না, নলেজটা আমার মধ্যেই থেকে গেল, আমি মার্কটাকে নিয়ে আসতে পারলাম না, তাহলে কিন্তু আমার এই জানাটা ফ্রুটফুল হবে না। আমি যেটা জানি মানে এই আপনার জানাটাকেই যাতে আপনি উপস্থাপন করতে পারেন এক্সামিনারের সামনে, সেটার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। মোটামুটি এটাই ছিল। সাবিহা, আর কোনো কোয়েশ্চেন যদি স্পেসিফিক থেকে থাকে বলতে পারো আমাকে। আপু, হ্যান্ডস অন ট্রেনিং এর কথা বলছিলেন, হ্যান্ডস অন ট্রেনিংটা কি হচ্ছে গিয়ে মানে আমাদের এই 5 মাসের মধ্যে কি আমরা হ্যান্ডস অন ট্রেনিং করবো, নাকি ওটার জন্য আলাদা কোনো একটা ব্যাচ থাকবে, মানে আমাদের রেগুলার ব্যাচের মধ্যে? আচ্ছা, হ্যান্ডস অন ট্রেনিং এর যেটা হচ্ছে আমাদের যে সাপোজ কাউন্সিলিং, এই যে স্ট্যাটিক্স কোয়েশ্চেন, আইইউ, এগুলো হচ্ছে আমরা লেকচার ওয়াইজ আমরা এখানে আমরা বলে দিয়ে যাব। অস্পির আমাদের স্পেসিফিক ক্লাস আছে, সেখানেও আমরা একটু আমাদেরকে দেখাবো। আর হ্যান্ডস অন এর জন্য আপনি এই নলেজ গুলো যেটা আপনার এখান থেকে আপনি অলরেডি আপনি গেইন করছেন, সেটা একদম স্পেসিফিক আপনি আমাদের রিটেন পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু একটা ব্যাচ হয়, আপনাদের সাথে আমাদের একটা ব্যাচ হবে, সেটা ঠিক পরীক্ষার আগে আগে একদম পরীক্ষা ওরিয়েন্টেড, যে আপনি একদম এসে আমাদের সাথে আপনি প্র্যাকটিস করবেন যে কি কি প্রসিডিউর আছে, কাউন্সিলিংটা আমি কিভাবে বলবো, কোন প্রসিডিউরটা কিভাবে করব, এন্ড ওইটা কিভাবে আমি প্রেজেন্ট করবো এক্সামিনারের সামনে, কিভাবে এক্সামিন করব, এগুলো ওই ব্যাচটার মধ্যে আপনি একদম ইন ডিটেইলস আপনি ওখানে কিন্তু পাবেন। এন্ড সেটার আপনার মক টেস্ট হবে এবং ওটা আপনি সলভও পাবেন। এন্ড কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় আপনি আরেকটু ইমপ্রুভ করতে পারেন, প্রত্যেকটি আপনার মেন্টর আপনাকে ধরে দেখিয়ে দিবে যে এখানটাতে আপনার এখানটাতে আপনি একটু ইমপ্রুভ করতে পারেন, আপনি যদি এভাবে প্রেজেন্ট করেন এটা মোর ফ্রুটফুল হবে, বা প্রসিডিউরের মধ্যে এই জিনিসগুলো আমার চেকলিস্টে আছে, এই জিনিসগুলো আমার মাস্ট, এই জিনিসগুলো আমার ভুললে হবে না। আমাদের রিটেনের পরে এই যে ব্যাচটা আছে ওখানে আমরা একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে একদম প্রত্যেকটা আমরা সলভ করব। আর তার আগেও কিন্তু আমরা কিছু কিছু জিনিস যে আমরা আপনাদেরকে বলে দিব, প্রসিডিউরে কিছু বলে দিব, এন্ড কিছু অসপি কাউন্সিলিং এগুলো কিন্তু আমি মোটামুটি আমরা গুছিয়ে রাখবো আগে থেকেই। একদম যে পরীক্ষার পরেই সব আমরা নতুন ভাবে বসবো তা কিন্তু না, আগে থেকে আমরা কিছুটা আপনাদের ওরিয়েন্টেড করব। আর পরীক্ষার পর একটা স্পেসিফিক ব্যাচই হবে আমার অস্কির জন্য, সেখানে একদম প্রত্যেকটা প্রসিডিউর হ্যান্ডস অন আপনারা করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর জাহরা তাসনিম আপুকে। জাহরা আপু আমাদেরকে আসলে খুব সুন্দর করে রিটেন সম্পর্কে খুবই একটা ইম্পর্টেন্ট টিপ দিয়েছেন আপনাদেরকে, যেটা কিনা আপনারা বারংবার শুনবেন। এবং সত্যি কথা বলতে আপনি নিজে যখন পাশ করে যাবেন জানুয়ারিতে, তখন কিন্তু আপনি নিজেও একই কথা বারবার বলবেন যে হচ্ছে আপনার এই রিটেনের জন্য প্র্যাকটিস ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এবং এট দি সেম টাইম হচ্ছে যারা আপু আরেকটা প্র্যাকটিসের বিষয় হচ্ছে গিয়ে আপনাদের সাথে কথা বলে ফেলেছেন যে অস্থি, অস্থি যেই জিনিসটা কিনা হচ্ছে গিয়ে আমাদের শুনেই মনে হয় যে ছোটবেলায় তো বা মেডিকেল কলেজে থাকতে তখন তো আমরা আসলে অস্থি পরীক্ষায় অ্যাটেন্ড করেছি, তো অস্থি আসলে কি জিনিস বা আইইউই কি জিনিস, এই জায়গাগুলোতে যেখানে কিনা আমরা আসলে বুঝতে পারি না বা আমাদের এখনো আসলে ওইভাবে অ্যাকোয়াইন্টেন্স নাই, এই বিষয়গুলো সম্পর্কে যারা আপু অলরেডি বলে গেছেন। এবং এগুলোর মধ্যে আপনাদেরকে একটা হচ্ছে কি আমি একটু ভালো একটা নিউজ জানাই যাই, যে হচ্ছে কি আপনাদের অস্কি যেই ব্যাচটা, আপনাদের অস্কি ব্যাচের কথা, অস্কি ব্যাচের আগে আপনাদের হচ্ছে কি যেটা একটা দুইটা গুড নিউজ। প্রথম গুড নিউজ হচ্ছে যে আপনাদের এই রেগুলার ব্যাচে কিন্তু হচ্ছে কি আমাদের সব ক্লাসেস কিন্তু আপনি এমনিতেই পাবেন, এবং এগুলো দেখা যাবে যে আপনাদের কিন্তু আগামী যখন আপনারা ক্লাসগুলো শুরু করে ফেলবেন নেক্সট উইক থেকে, তখন কিন্তু আপনাদের প্রথমেই আমাদের দুটো করে ক্লাস হচ্ছে আপনাকে উইকলি করতে হবে। ইন কেস অফ রেগুলার ব্যাচ, আপনি যেহেতু মাত্র 5.5 মাসের মধ্যে আপনার প্রিপারেশন কমপ্লিট করবেন, তো আপনাকে কিন্তু প্রথম থেকেই একদম খুবই সিনসিয়ারলি এবং হচ্ছে কি আপনাকে কিন্তু খুব অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করতে হবে এবং এক্সাম গুলো অ্যাটেন্ড করতে হবে। আপনার উইকলি দুটো করে ক্লাস মানে উইকলি দুটো করে পরীক্ষা, অ্যাট দি সেম টাইম দুটো করে কিন্তু আপনার সব ক্লাস থাকবে। তার মানে আপনাকে প্রথম থেকে একদম হচ্ছে গিয়ে কোমর বেঁধে পড়াশোনা করা শুরু করতে হবে, এটা একটা বিষয়। এবং আপনাদের আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই দেখবেন যে আপনাদের যে অস্থির ক্লাস ক্লাস এবং হ্যান্ডস অন ট্রেনিং দুটা কিন্তু ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, যারা আছেন আমি একটু আপনাদেরকে যদি বলি, সরি একটু যদি বলি যে
ক্লাস জিনিসটা কিন্তু হচ্ছে কি আপনাকে আপনার মেন্টর বুঝিয়ে দেবেন, আপনাকে টপিক গুলা বুঝাই দিবেন, যেমন হচ্ছে কিনা আপনাদের অনেক ডিফারেন্ট কিছু টপিক থাকবে, যেমন হচ্ছে কি আপনাদের পার্টোগ্রাফ কিভাবে প্লট করতে হয়, সিটিজি কিভাবে রিড করতে হয়, বা হচ্ছে কি আপনাদের ডপলার যে হচ্ছে কি আপনি আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিংস, আপনি ডপলার যেটা কিনা দেখেন ওয়ার্ডে, আপনি অহরহ আপনি এই কেস গুলাকে হচ্ছে গিয়ে ডিল করেন, এই ডপলার আপনি কিভাবে রিড আউট করবেন, সিটিজি কিভাবে রিড আউট করবেন, পার্টোগ্রাফ কিভাবে প্লট করবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ক্লাসে মেন্টর বলে দিবেন। আপনাকে সবকিছু পড়ায় দেয়া হবে যে জিনিসগুলা এভাবে এভাবে করে, এটা এভাবে প্লট করতে হয় কিন্তু করতে যে হয় এই যে করাটা, প্র্যাকটিস করাটা, এই প্র্যাকটিস গুলাই কিন্তু আপনার হ্যান্ডস অন ট্রেনিং, এবং এইটার জন্য কিন্তু আপনাদের আলাদা ব্যাচ, যেটা কিনা আপনাদের দেখবেন যে হচ্ছে কি রিটেনের মাস দুয়েক আগেই কিন্তু শুরু হয়ে যাবে, যেহেতু যারা অলরেডি মেনশন করে গেছেন যে আপনাদের রিটেনের পরে কিন্তু আগে যেরকম একটা ধারণা ছিল যে রিটেনের পরে আমার রিটেনের রেজাল্ট দিবে, তারপরে রেজাল্টে আমি পাশ করলে তারপরে অস্কির জন্য প্রিপারেশন নিব, এই সুযোগ কিন্তু একেবারেই নাই। এবারের যদি আপনি রেজাল্টের দিকে একটু খেয়াল করেন, আমাদের সাথে অলরেডি কিন্তু যুক্ত আছেন এবারে যারা হচ্ছে গিয়ে পাশ করে বের হয়েছেন জুলাই 24-এ, ওনারা আপনাদেরকে বলবে। তো এই জুলাই 24-এ যারা পাশ করেছেন তারা কিন্তু জানেন যে হচ্ছে গিয়ে 1.5 দিন আগে মাত্র কিন্তু আপনাদের রেজাল্টটা দিয়েছিল, হ্যাঁ মাত্র 1.5 দিন আগে। তাহলে এই 1.5 দিন আগে আপনি রেজাল্ট জেনে যে তারপরে আপনি প্রিপারেশন শুরু করবেন, এটা ভাবাটা একেবারেই অযৌক্তিক এবং অমূল্য। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু যেই অস্কি আপনি যেমন হচ্ছে রিটার্নের জন্য আপনি যেমনটা কিনা হচ্ছে গিয়ে প্রিপারেশন নিতে থাকবেন ফর দি নেক্সট 5 মান্থ, আপনাকে কিন্তু অ্যাট দি সেম টাইম অস্কিটাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। একটা ব্রিজ ডেলিভারি আপনি যেটা কিনা ওয়ার্ডে করেন, আপনি একদম হয়তো বা আপনাকে এখন ছেড়ে দিলে আপনি একদম খুব ইজিলি হাত এভাবে এভাবে নাড়ায় একদম পারলে চোখ বন্ধ করে আপনি একটা ব্রিজ হয়তো বা করে ফেলতে পারছেন, আপনি অতটুকু স্কিল গেইন করে ফেলেছেন। কিন্তু যখনই আপনাকে ম্যাডাম বলবে যে তুমি এটাকে একাডেমিক্যালি আমাকে করে দেখাও, এটার প্রসিডিউরটা করে দেখাও, এবং আপনাকে তখন যে প্রসিডিউর একটা ডামের উপরে যে আপনি দেখাবেন, নর্মালি আপনি ওয়ার্ডে কি করছেন, একটা লাইভ রুগী, লাইভ বাচ্চা, আপনি এগুলাকে মানে অহরহ ডিল করছেন, যেগুলা কিনা মানে লাইভ জিনিস, সত্যিকারের জিনিস। আর ওইখানে কিন্তু আপনাকে ডামি দিয়ে দেখাইতে হবে যে হচ্ছে বাচ্চা বের হওয়ার চেষ্টা করছে, আপনি টানাটানি করছেন, এত কিছু করছেন। এই জিনিসগুলো যখন আপনাকে একাডেমিক্যালি দেখাতে হবে, হাতের কাজ, এবং এট দি সেম টাইম আপনি মুখেও যখন বলতে থাকবেন যে ম্যাডাম আমি এরপরে এটা করবো, এরপরে এটা করবো, তারপরে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এই জিনিসগুলো যদি আপনার বলার প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু ওই যে রিটার্নের পরে যে আমি প্রিপারেশন নিব, 5 দিনের মধ্যে আমি একেবারে হচ্ছে কি হ্যান্ডস অন বস হয়ে যাব, এগুলো করাটা আসলে একটু মুশকিল। তো এর জন্য কিন্তু আপনাদের অস্কি ব্যাচটাও কিন্তু হচ্ছে কি আপনাদের দেখা যাবে যে পরীক্ষার রিটেন পরীক্ষারই কিন্তু 2 মাস আগেই দেখা যাবে যে অস্কি ব্যাচটাও শুরু হয়ে গেছে। তো আপনাদের কিন্তু একই সাথে এই প্রিপারেশন গুলা নিতে থাকতে হবে। রিটেনের সাথে সাথে রিটেনের প্রিপারেশন কিভাবে নিবেন অলরেডি দুজন মেন্টর বলে গেছেন যে এক্সাম দিতে হবে আপনাকে, স্টপ ওয়াচ ধরে আইদার আপনি সেন্টারে এসে অফলাইনে আমাদের সামনে পরীক্ষা দেন, অরেলস আপনি যদি বাসায় দেন স্টপ ওয়াচ ধরে আপনি লিখা প্র্যাকটিস করেন। এবং এখানকার লিখা কিন্তু আপনার ওই ব্রড কোয়েশ্চেনের মতন লিখা না, লিখার কিছু স্টাইল আছে, সেটা সম্পর্কে হচ্ছে গিয়ে আমরা শুনবো আরো। কিন্তু এই লিখাটা আপনাকে কিন্তু অবশ্যই প্র্যাকটিসের আওতায় আনতে হবে। আপনার এই যে প্রসিডিউরস গুলা বা হচ্ছে কি যে আইওই যে ভাইভা স্টেশন গুলা, এগুলা কিভাবে করতে হয় এটাও কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে থাকতে হবে। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের সেশনের এই পর্যায়ে হচ্ছে কি আমরা একটু কথা বলবো আমাদের এইবারের জুলাই 2024 সেশনে আমাদের জেনেসিসের সাথে ছিলেন এবং হচ্ছে গিয়ে যারা সফল কাম হয়েছেন। তো আপুরা আমাদের সাথে এই মুহূর্তে অলরেডি আছেন। আমরা প্রথমেই হচ্ছে গিয়ে একটু আহ আপুর এক্সপিরিয়েন্স উইথ জেনেসিস এবং আলটিমেটলি জেনেসিসের সাথে যখন আপনি এই আমাদের জার্নিটা কভার করার পরে আপনি যে যখন বিসিপিএস এ যখন যে আপনি পরীক্ষা দিয়েছিলেন, তখন আসলে মানে ওভারঅল জার্নিটা কেমন ছিল এবং হচ্ছে গিয়ে এই জেনেসিসের সাথে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, বা হচ্ছে গিয়ে ফার্দার যারা হচ্ছে পরীক্ষা দিবে জানুয়ারি জুলাই 25-এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে গিয়ে আপুরা কি বলতে চায় আমরা একটু জানতে চাবো। প্রথমেই আমরা হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেন গুলা জানতে চাই ডক্টর শেখ তানিয়া বিনতে হাফিজ আপুর কাছে। আপু হচ্ছে গিয়ে অস্কি প্র্যাকটিসের সময় আমার মনে আছে আপু হচ্ছে গিয়ে সেই সুদূর পেরিফেরি থেকে আপু এসেছিলেন হচ্ছে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য। তো তানিয়া আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কবে থেকে চলে না? হ্যাঁ, তো ছোট টিভিটা লাগাও না। তানিয়া জি হাফিজ শুনতে আপু পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। তো আমরা হচ্ছে কি তানিয়া বিনতে হাফিজ আপুর কাছেই যাব যে হচ্ছে কি আপুর এক্সপিরিয়েন্স আমাদের সাথে কেমন ছিল এবং জেনেসিস এর সাথে পরে হচ্ছে কি বিসিপিএস এ যে আপুর কেমন লেগেছে ইন কেস অফ বোথ রিটেন এন্ড অস্কি এন্ড এসবিএ। পুরোটা এক্সামের সম্পর্কে আমাদেরকে একটু আপু
জানান আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আচ্ছা। আ আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার শেখ তানিয়া বিনতে হাফিজ। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজে আছি, কলেজ হসপিটালে। এখন যে মিড টার্ম পরীক্ষাটা তো আসলে একটু নতুন সবার কাছেই। তো আ এখানে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে আমরা পার্ট 1 এ যে এসবিএ প্র্যাকটিস করেছি সেটারও প্রয়োজন আছে। আর আবার রিটেনটাও যাদের আগের আদার্স কোনো পরীক্ষা এমবিবিএস ছাড়া দেওয়া নাই, তাদের জন্য রিটেনটাও একটু নতুন। তো আ রিটেনটা কিন্তু আসলে কাভার করা বেশ টাফ। কারণ অনেক কোয়েশ্চেন থাকে। অনেক কোয়েশ্চেন থাকে। টাইমলি কাভার করাটা প্র্যাকটিস করা খুব জরুরি। আর এসবিএ এর কথাটা বলব। এসবিএ টা কিন্তু মানে ঠিক পার্ট 1 এর মতো না। একটু অন্যরকম, একটু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড বেশি। অ্যা মানে দত্তটা খুব ভালো করে বুঝে পড়তে হবে। অ্যান্সারটা দেখে মনে হবে যে আমার কাছে এই অ্যান্সারটা ঠিক। কিন্তু আসলে ওই অ্যান্সারটা হয়তো ঠিক অ্যান্সার না। এরকম খুব কনফিউশন থেকে যাবে। এইজন্য মানে ক্লাসে যখন মেন্টররা পড়াবে তখন খুব মন দিয়ে শুনতে হবে এবং ওয়ার্ডে যখন একটা পেশেন্ট নিয়ে ম্যাডামরা দেখাবে তখন বুঝতে হবে যে কোন কমপ্লেইন গুলা আমরা পাই কিংবা কোনগুলা আমরা পাচ্ছি এগুলাই কিন্তু মানে মন দিয়ে দেখতে হবে। যে শুধু বইয়েরটা পড়ে হুট করে মুখস্থ করে মানে যদি লিখি তাহলে হবে না। এখানে কিন্তু ম্যাডামরা একদম মানে টু দি পয়েন্ট এ অ্যান্সার চায়। খুব বেশি কিন্তু রিটেন এ লাগে না। কিন্তু আমার মনে হয় যে যেগুলা ম্যাডামরা প্র্যাকটিক্যাল লাইফ এ আমরা করি ওগুলাই বেশি জানতে চায়। সেটা আমি ম্যাডামদেরকে যখন আমি অস্পিতে ডিরেক্টলি আ আইইউ তে ফেস করেছি, তখন আমি বুঝতে পেরেছি যে উনারা আসলে ওটা পছন্দ করেন। মানে উনারা শুনতে চান যে আমরা যেই কাজগুলা ওয়ার্ডে করি বেসিক্যালি। আ আর মানে বইয়ের থেকে ওগুলা বেশি শুনতে চান। এখন আমার মনে হয় যে জেনেসিস এর যে মেন্টর আপুরা আছে উনারা খুব স্টাডি করে একদম আমাদের মানে কোনগুলো আমাদের খুব প্রয়োজন। উনারা একদম এসবিএ এবং রিটেন এর জন্য প্রত্যেকটা লাইন মোটামুটি মানে একদম প্রিপারেশন করে দিবে আরকি। এখন আমি তো যেরকম যারা গভর্নমেন্ট সার্ভিসে আছে কিংবা যাই হোক মানে ছুটি তো খুব কম পায়। আর পেরিফেরিতে তো অনেকগুলা অ্যাডমিশন থাকে। ক্লাস করাটা সো টাফ। আমিও ওভাবে পারিনি করতে। কিন্তু যেকোনোভাবেই হোক মানে একটু কষ্ট করে ক্লাসগুলা করে সেগুলা যদি বইতে গুছিয়ে নেওয়া যায়, যেটা অন্বেষা পাল আপু যেটা বলে গেলেন যে মানে আর আদার্স বইগুলা পড়তে হয় না। দত্তটাকে একদম প্রত্যেকটা মেন্টর আপুই আ একদম বলে দিবে যে দত্তটার কোন লাইন আমাদের লাগবে এবং ওখানে এক্সট্রা কি লাগবে সেগুলাও উনারা বাইরের যা পড়া লাগে সেগুলা উনারা বলে দিবে। তো আমি কি করব দত্ত দাগ দিয়ে নিব যে আপুরা কি বলছেন। আর তারপর এক্সট্রা যে কথাগুলা বলছেন একটা খাতা নিয়ে সেটাতে যদি লিখে রাখি, পরে সেই লিখাটা আমি কি করেছি, আমি পরে আমার বইতে সেই মানে লিখাটা আমি এড করে নিয়েছি। তখন আমি তো মানে আমি তো একদমই প্রিপারেশন নেওয়ার ওরকম সুযোগ পাই নাই। কিন্তু আমি যখন শেষে দেখলাম যে মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি যে আমার কি পড়তে হবে। এখন বাকিটা হচ্ছে শুধু সবকিছু আমার নিজের ব্রেনে নিতে হবে এরকম একটা ব্যাপার। আম তখন হচ্ছে আমি যত বেশি বার পেরেছি ততবার পড়েছি। আর যে পরীক্ষাটা দিলে কি হয় মানে আ একবার ঠিক আছে আমি পারি না আমার ভালো প্রিপারেশন নাই। তারপরেও যদি আমি পরীক্ষাটা দেই, ইভেন আমি যদি মানে অ্যান্সার গুলা দেখেও দেই আমি জানি না। আমি অনেকগুলা পরীক্ষা এমন দিয়েছি যে আমি হয়তো পারি না কিন্তু তারপরেও বই থেকে চ্যাপ্টারটা থেকে দেখে আমি দিয়েছি। তখন কি করেছি ওই পরীক্ষাটা দেওয়ার ফলে ওই এসবিএ গুলা আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে। হয়তো আমি পরীক্ষার আগে আর দেখার সময় পাইনি। কিন্তু ওই যে আমি যে অ্যান্সারটা বের করে বই থেকে দেখে আমি এসবিএ টা পরীক্ষা দিয়েছিলাম। তো সেটা আমার পড়া হয়ে গেছে। কিংবা মানে রিটেনও আরকি। আমি আসলে অনেক পরীক্ষাই দিতে পারি নাই। তো যে কয়েকটা দিয়েছি অনেকগুলি হয়তো একটু সময় বেশি নিয়ে কিংবা বই থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছি যেগুলো আমার জানা না বুঝতে পারিনি। কিন্তু তারপরেও সেগুলাও আমার কাজে লেগে গেছে। আর তারপরে যখন হচ্ছে সলভ ক্লাসগুলা হয়েছে তখন কোথায় কি করতে হবে কনফিউশনটা দূর হয়ে যায়। আর পরীক্ষার খাতাটা যদি জেনেসিস এ পাঠিয়ে দেওয়া যায় তাহলে মেন্টররা ওটা দেখে কোথায় প্রবলেম আছে উনারা কারেকশন করে দেয়। এটা কিন্তু খুবই প্রয়োজনীয়। এটা রিটেন এর সময় খুব কাজে লাগে। আর
আরেকটা যে ব্যাপার মানে এসবিএ গুলা খুব ভালো করে পড়ে ঠান্ডা মাথায় আমার মনে হয় যে দেওয়া উচিত। আর মানে আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করা উচিত না। আমার মনে হয় যে বেশ কয়েকবার পড়লে ওটা চোখে ভাসতে থাকে। আর যে বিশেষ করে যেই মডেল টেস্ট গুলা হবে ওগুলা যদি খুব একটু যত্ন করে মন দিয়ে করা হয় তাহলে আশা করি যে মনে হবে যে আমি আসলে মানে আমার কাছে নতুন কিছু না, আমি যা দিয়ে এসেছি পরীক্ষা যা পড়ে এসেছি জাস্ট ওগুলোই। আর যেটা অস্পির কথা যে আপুরা তো বললোই যে অস্পিটা হচ্ছে মানে রেজাল্টের আশায় বসে থেকে লাভ নাই, কারণ হচ্ছে জাস্ট পরীক্ষার আগের দিনও রেজাল্ট দিতে পারে। আমরা তো অবাক হয়ে গেছি যে রেজাল্ট কবে দিবে, সবাই দিতে পারবে কি পারবে না, কি একটা অবস্থা, মানে টেনশন। কিন্তু তারপরেও আমরা জেনেসিসের সাথে কোনো মতে নাক মুখ বুঝে আমরা চেষ্টা করেছি এগিয়ে যাওয়ার। পরে সেটা আমরা দেখা গেল যে একদিনে আমরা কাভার করে ফেলেছি, মোটামুটি সব আমাদের পড়া শেষ হয়ে গেছে। এই আর কি। সাবিহা আপু আর কিছু প্রশ্ন আছে? অনেক অনেক ধন্যবাদ তানিয়া বিনতে হাফিজ আপুকে। আপু আসলে হচ্ছে গিয়ে এত সুন্দর করে, আপু মনে হলো যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যে মনে হলো যে আপু একটা স্ক্রিপ্ট সুন্দর করে গোছানো ছিল, খুবই সুন্দর করে আপু আসলে বললেন যে একদম রিটেন থেকে শুরু করে আপনার অস্কি পর্যন্ত মানে আদ্যপান্ত পুরোটাই মোটামুটি আমাদের মেন্টর আপুরা হচ্ছে গিয়ে এতক্ষণ যা বলেছেন সুন্দর করে হচ্ছে গিয়ে আপুর পয়েন্ট অফ ভিউ থেকে খুবই চমৎকার ভাবে কিন্তু আমাদেরকে অলরেডি জানিয়ে গেলেন যে কিভাবে আপনি প্রিপারেশনটা নিবেন। আপনি 5 মাসে যে প্রিপারেশনটা নিবেন, আপনি যদি অত্যন্ত হেক্টিক স্কেডিউল দিয়েও যদি আপনার যেতে হয় তাও কিন্তু আপনার জন্য সুযোগ আছে। আপনি কিন্তু তাও 5 মাস সময়টা এখন থেকে যদি আপনি একটু সিনসিয়ারলি বা একটু জাস্ট যদি আপনার এটা মাথায় থাকে যে আপনার পরীক্ষাটা এরকম এরকম হবে, তাইলেই কিন্তু হচ্ছে কি আপনি এখন থেকেই একটু টুকটাক টুকটাক পড়াশোনা করতে থাকলে কিন্তু ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। তানিয়া আপু কিন্তু সেমনটাই আমাদেরকে বললেন যে আপু প্রচন্ড ব্যস্ততার মাঝেও কিন্তু আলহামদুলিল্লাহ আপুর কিন্তু পাশ হয়ে গেছে এবং সুন্দর মতন পাশ হয়ে গেছে। আপু কিন্তু পুরোটাই আপনাদের বলেছেন ইনক্লুডিং রিটেন অ্যান্ড অস্কিপ। অনেক অনেক ধন্যবাদ তানিয়া বিনতে হাফিজ আপুকে। আমরা আমাদের আর একজন পরীক্ষার্থী যে কিনা এবারেই জুলাই 2024-এ পরীক্ষা দিয়েছেন এবং হচ্ছে গিয়ে আমাদের সাথে জেনেসিসে ছিলেন, আমরা একটু শুনতে যাব ডক্টর রোমানা খলিল আপুর কাছে। রোমানা খলিল আপু কি শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। তো রোমানা খলিল আপু হচ্ছে গিয়ে এমন একজন আপু যাকে কিনা আমি দেখেছি যে প্রত্যেকটা ক্লাস আপু কিন্তু মোরাললেস লাইভে অ্যাটেন্ড করতেন, এবং আপুকে আমি দেখেছি একজন প্রপারলি সিনসিয়ার একজন স্টুডেন্ট হিসেবে সে কিন্তু আমাদের জেনেসিসের সাথে ছিলেন। এবং হচ্ছে গিয়ে আপুকে আমি একটু রিকোয়েস্ট করব যে আপুর এক্সপিরিয়েন্স আমাদের সাথে কেমন ছিল জেনেসিসের সাথে, এবং আপনার এক্সপিরিয়েন্স শেয়ারিং এর মাধ্যমে যারা এই জানুয়ারি 25-এ পরীক্ষা দিবে তারা কিভাবে আসলে উপকৃত বা আপনার কোন পার্টটা তারা অ্যাকচুয়ালি ফলো করতে পারবে। ডক্টর রোমানা আপু। ধন্যবাদ সাবিহা আপুকে। জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরু থেকেই জেনেসিসের সাথে ছিলাম, রেগুলার ব্যাচেরই একজন স্টুডেন্ট ছিলাম। অন্বেষা পাল আপু যেভাবে বললেন যে হচ্ছে আমাদেরকে ওরিয়েন্টেশন এভাবেই সবকিছু ওর ব্যাপারে গাইডলাইন দেওয়া হয়েছিল যে কিভাবে আমি ক্লাসগুলো করব, আমার প্রত্যেকটা উইকে কয়টা ক্লাস থাকবে, কিভাবে আমার ওই ক্লাসটা প্রিপেয়ার করতে হবে। মানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে লাইভে ক্লাস করতে হবে, না পারলে হচ্ছে রেকর্ডেড ক্লাস করতে হবে। স্বাভাবিক, আমরা যেহেতু ট্রেনিং এ আছি এখন, তারপরেও সবার ফ্যামিলি, ছোট বেবি থাকলে সবকিছু মিলিয়ে আসলে লাইভে ক্লাস করাটা একটু ডিফিকাল্ট। আমিও যে খুব সব ক্লাস লাইভে করতে পেরেছি তা না, দেখা গেছে যে মর্নিং বা পোস্ট অ্যাডমিশন শেষ করে এসে বা ডিউটি শেষ করে এসে দৌড়ায় দৌড়ায় 8 ঘন্টা পরে হচ্ছে ক্লাসে লাইভে জয়েন করেছি, বা কখনো লাইভে করতে পারিনি, রেকর্ডেড করেছি এভাবেই। বাট অন্বেষা আপু যেভাবে বলে দিয়েছিলেন যে এই 7 দিনের মধ্যে এই দিনগুলোকে ভাগ করে করে আমার ক্লাসটা প্রিপেয়ার করতে হবে, প্লাস এক্সামটা কিভাবে দিতে হবে। আসলে সব এক্সাম সব ক্লাস টেস্ট আমি দিতে পারি নাই, খাতাও পাঠাতে পারি নাই, কিন্তু আমি কোশ্চেন গুলা সাথে সাথে দেখে নিয়েছিলাম, আর সাথে করে হচ্ছে সলভ ক্লাস গুলো সবগুলো করেছিলাম। হয়তো একদম সময় মতো করতে পারিনি শিডিউল অনুযায়ী, কিন্তু আমি হচ্ছে জেনেসিস এর সাথে আস্তে আস্তে করে একটু একটু করে শেষ করেছি। একটু টাইম নিয়ে, রেগুলার ওভাবে করতে পারিনি কিন্তু টাইম নিয়ে হচ্ছে শেষ করেছি। আর এটা গেল ক্লাসের ব্যাপারে। আর ক্লাসের পড়াগুলো আমাদেরকে এমন ভাবে হচ্ছে গুছায় দেওয়া হয়েছে, মেন্টররা এমন ভাবে হচ্ছে টপিক গুলো পড়াই দিচ্ছেন যে আপনার ক্লাসেই হচ্ছে একটা টপিকের ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, তারপর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট,
কতটুকু আসতে পারে, বা আসলে আমি কিভাবে হচ্ছে 1 মার্কের জন্য আসলে আমি ইনভেস্টিগেশন কিভাবে লিখবো, বা আমার যদি 4 মার্কের জন্য চলে আসে সেটাও বা আমি কিভাবে লিখবো। দুইটা ডিফারেন্ট, এই ডিফারেন্ট ওয়ে গুলো ক্লাসের মধ্যেই আসলে বলে দেওয়া। এবং আমি ম্যাক্সিমাম ক্লাসেই দেখেছি যে হচ্ছে আমাদের যে এসিকিউ কোশ্চেন গুলো আসে সেগুলো ক্লাসেই হচ্ছে মানে রেডি হয়ে যায়। আপনি যদি একটা লেকচার শুনেন, দেখা যাবে স্টেপ বাই স্টেপ আপুরা বলে দেয় যে এই প্রশ্নটা এভাবে লিখবেন, এটা আসলে এভাবে লিখবেন, এই পার্টটুকু এভাবে লিখবেন। তো ওভাবে করে হিস্ট্রি পার্টটুকু কিভাবে লিখতে হবে, 8-10টা পয়েন্ট কিভাবে লিখবো, ছোট করে কিভাবে লিখবো। তো ওভাবে করে ক্লাসের মধ্যেই আসলে কোশ্চেন গুলো গুছানো হয়ে যায় এসিকিউ। আর এই এসবিএ এর ব্যাপারে যদি বলি, যে এসবিএ গুলা হচ্ছে ক্লাসের যে কোশ্চেন গুলা ছিল ওগুলা একটু এমআরসিইউজি স্টাইলে নেওয়া হয়েছে প্রত্যেকটা এসবিএ কোশ্চেনই, যার কারণে আপনি যদি ক্লাস টেস্টের এসবিএ গুলো প্র্যাকটিস করেন এবং তারপরে মক রিভিউ এক্সাম সব তো আছে, তাহলে আপনার ওভারঅল একটা ধারণা হবে। আর এসবিএ গুলো এমন ভাবে আসে বিসিএস এ যে আপনার ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন থেকে তো আসবেই, সাথে করে হচ্ছে কিছু খুবই সহজ পার্ট 1 নিয়ে আপনি প্র্যাকটিস করছেন, যেটা আর পরে কখনো রিভিশন দেন নাই, বাট আপনার রেসিডুয়াল থেকে অ্যান্সার করতে পারবেন, এরকম সহজ এসবিও কিন্তু আসে। হ্যাঁ, ওগুলো তো একদম ছাক্কা নাম্বার, দেখা যায় যে আপনি যদি ওগুলো পারেন আপনি অনেকখানি আগে যাবেন। তো ওইটা আসলে আপনার রেসিডুয়াল থেকেই আপনি পারবেন। সবগুলোই যে খুব অনেক কঠিন আসে তা না, কিছু আসে একটু এমআরসিইউজি স্টাইলে, সেটা আপনি জেনেসিস যখন পরীক্ষা দিতে থাকবেন আপনি সেই প্যাটার্নটা বুঝে যাবেন। কিন্তু আপনার যদি এমআরসিইউজি স্টাইলটা একটু প্র্যাকটিস করা না থাকে আপনার জন্য একটু কঠিন হবে, ধরতে একটু কঠিন হবে, তখন মনে হবে যে আপনি বুঝতে পারছেন না। আচ্ছা, আর হচ্ছে আম, ক্লাসের কথা আর একটু বলি, এটা না বললেই না যে আমাদের যে মেন্টর আপুরা ক্লাস নিতেন, স্পেশালি অন্বেষা আপু, তারপর হচ্ছে রেশমা আপু, আফসানা আপু, সাবিহা আপু, দেবলীনা, মানে এই মেন্টর গুলোর কথা আসলে যদি না বলি তাহলে মানে আমারও মানে কথা সম্পূর্ণ হবে না, বা এক্সপিরিয়েন্স শেয়ারিংটা সম্পূর্ণ হবে না। এই জন্য যে মানে এই আপুগুলার ক্লাসগুলো করে আমার মনে হয়েছে যে মানে তারা এতটাই ডেডিকেটেড স্টুডেন্টদের জন্য, বা একটা লেকচার গোছানোর জন্য, যে আপনার অন্য কিছু, আর ওই যে তানিয়া আপু বললো যে আমার হাইরিক্স বা জেফকট এগুলো পড়া লাগে নাই, প্রত্যেকটা ক্লাস করলেই আপনি হচ্ছে গাইডলাইন থেকে শুরু করে আপনার অর্ধেক পড়াটা হয়ে যাবে, আপনার পড়তে ইচ্ছা করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পড়তে ইচ্ছা করবে, আপনি ইন্টারেস্ট পাবেন, আপনার ভালো লাগবে যে হচ্ছে আমি এই পড়াটা পড়বো বা আমি এই টপিকটা গোছাবো। তো গোছানো হয়ে গেলে ওই তানিয়াম মতো আমিও বলবো যে গোছানো হয়ে গেলে পরে আপনার 1-1.5 মাসে রিভিশন দিতে, বা যেই টাইমটা আপনি রিভিউ এক্সামের জন্য পাচ্ছেন রিভিশন দিতে খুব একটা সমস্যা হবে না। আর অসপি নিয়ে একটু বলি যে অসপি হচ্ছে, ও আর রিটেনের আপনার সবকিছুই ম্যাক্সিমামই চাই যে 10টা ইনভেস্টিগেশন যেমন আমাদের ছিল, তারপর 2টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তারপর হচ্ছে 5টা হিস্ট্রি নাও। তো এই জিনিসগুলো আপনি ক্লাসের মধ্যেই যখন সাথে সাথে একটু করে গুছিয়ে ফেলবেন, আপনার তখন রিভিশন প্লাস পরীক্ষার হলেও লিখতে আর সমস্যা হবে না। পরীক্ষার হলে যদি আপনি হঠাৎ করে যে 10টা ইনভেস্টিগেশন লিখতে যান, মনে করে করে আপনার মনে আসতে একটু সময় লেগে যাবে, যেহেতু একটু টাইমটাও লিমিটেশন থাকে। তা আপনি যদি ক্লাস টেস্টে প্র্যাকটিস করেন এইভাবে, জেনেসিস এর কোশ্চেন গুলো একদম সেম বিসিপিএস স্টাইলেই থাকে, ক্লাস টেস্ট রিভিউ প্লাস মক, তা আপনার এই জিনিসটা অনেক হেল্প হবে। আর সবাই সলভ ক্লাস গুলো অবশ্যই করবেন। সলভ ক্লাসে হচ্ছে আপুরা সুন্দর করে কোশ্চেন সাজায় দেয়, অ্যান্সার সাজায় দেয়, আর বলেও দেয়, এক্সট্রা টপিক গুলো আবার সলভ ক্লাসে পড়ায় দেওয়া হয়। সাথে অস্পির ব্যাপারটা যেটা বলবো, আমাদের অস্পি ব্যাচটা আগেই শুরু হয়েছিল, এটা খুবই হেল্পফুল। আর অস্পি ক্লাসগুলো এত রিচ আর এত হচ্ছে সুন্দর করে নেওয়া হয় প্রসিডিউর গুলো, প্লাস ইভেন অস্পি মক মক পরীক্ষাটা, আমার অস্পি মক পরীক্ষা থেকে 2টা স্টেশন কমন পড়েছিল আমি যে অস্পি মকটা দিয়েছিলাম, এবং একটা প্রসিডিউর যেটা আমাদের এমবিএ প্রসিডিউর এসেছে সেটা আমি মক এক্সামে দেওয়ার পরে যখন আবার ফাইনাল এক্সামে ইনশাল্লাহ বিসিএস এ যে পারফর্ম করি, তখন আমার স্টেশনের প্রসিডিউর শেষে দেখানো শেষে ম্যাডাম নিজেই আমাকে বলেছিলেন যে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। আর ম্যাডাম জানতে চাচ্ছিলেন যে আমি কোথা থেকে ট্রেনিং করেছি বা কোন মেডিকেল থেকে পাশ করেছি। তো আপনার ওই কনফিডেন্স লেভেলটা তখন তৈরি হবে, আপনি যখন জেনেসিসে একবার হচ্ছে আপুদের সাথে প্রসিডিউর হ্যান্ডস অন প্র্যাকটিস করবেন, দেন আপনি যখন মকে আবার সেম জিনিসটা পারফর্ম করবেন, আবার যখন বিসিপিএস এ যে সেম জিনিসটা আসলে প্রসিডিউরটা সব একই, যখন পারফর্ম করবেন তখন আপনার আপনার ওই ভয়টা কাজ করবে না যে আপনি ম্যাডামের সামনে হচ্ছে করছেন। আপনার তখন হচ্ছে কনফিডেন্স লেভেলটাও ইনশাল্লাহ থাকবে যে আপনি ভালো মতো পারছেন। আর দেখা যায় যে অসপি পরীক্ষাটাতে আমার বললাম তো 2টা স্টেশন কমন করেছিল, এনকেফালি আর হচ্ছে এমবিএ প্রসিডিউর, ওটাতে আমার অনেক মানে ফ্লুয়েন্টলি হচ্ছে আমি অ্যান্সার করতে
পেরেছি। সাথে হচ্ছে আমার একটা আইইউই কমন পড়েছিল, যেটা আমার হচ্ছে মক এক্সাম থেকে, আমাদের কন্ট্রাসেপটিভ এর উপরে একটা মক এক্সাম ছিল, এবং সলভ ক্লাসে সাবিহা আপু প্রত্যেকটা কন্ট্রাসেপটিভ মেথডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এত সুন্দর করে লিখে দিয়েছিলেন। আমি সেটি স্ক্রিনশট রেখে হচ্ছে অস্পির আগেও হচ্ছে একবার দেখে গিয়েছিলাম। আমি জানতাম না জিনিস। রোমানা আপু, আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, সেই জন্য হচ্ছে আমি আমার যখন কন্ট্রাসেপটিভ টপিকটা রোমানা থেকে আপু, লাস্ট 10 সেকেন্ড আপনাকে শোনা যায় নাই। আচ্ছা 10 আচ্ছা সেকেন্ড। আম, যখন কন্ট্রাসেপটিভ থেকে আমি একটা আইইউই হচ্ছে কোশ্চেন এসেছিল, এবং আইইউটাতে যতগুলো প্রশ্ন ছিল তারপরেও হচ্ছে ম্যাডাম আমাকে এমনিতেই যখন বলা শেষ হয়ে গেছে আমার কয়েক মিনিটের মধ্যে, তারপরে ম্যাডাম নিজে থেকে আমাকে হচ্ছে প্রত্যেকটা মানে কন্ট্রাসেপটিভ মেথডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করতেছিলেন। তো জিজ্ঞেস করার পরে হচ্ছে যখন আমি বলতে পারলাম, তখন ম্যাডাম অনেক খুশি হলেন যে হচ্ছে না তুমি মানে ম্যাডামের ইয়েটা এমন অ্যাপ্রোচটা এমন ছিল যে না শুধু আইইউসিডি না, মানে আমি প্রত্যেকটা কন্ট্রাসেপটিভ মেথড সম্পর্কে হচ্ছে পড়ে এসেছি। তো আমার ওই স্টেশনটা অনেক ভালো হয়েছিল, আমি নিজের কাছেও ভালো ফিল করছিলাম যে আমি এটা জেনেসিসে একবার প্র্যাকটিস করে এসেছি বা সলভ ক্লাস সেশনে এসেছি। তো সেটাই আসলে মিড টার্মটা প্রথমে যখন কেউ হচ্ছে এটা নিয়ে শুনবে একটু কঠিন বা একটু টাফে মনে হয়, কিন্তু আপনি যদি জেনেসিসের সাথে হোল একটা ব্যাচে থাকেন, ব্যাচটা রান করেন ঠিকভাবে, তাহলে আপনার কাছে শেষে যে আর কঠিন মনে হবে না। আমাদের কাছেও কঠিনই লাগতো, শুরুতে 4-5টা ক্লাস হচ্ছে, রিভিউ একদম মন হচ্ছে, তারপরেও মনে হচ্ছে যে আরে মনে হয় না পারবো, এই জিনিস পারা আসলে সম্ভব না। তারপর যখন রিটেন রেজাল্ট দিল আর একটা দিন বাকি অস্পিড, তখন মনে হচ্ছে জীবনেও প্রসিডিউর গুলো মনে হয় না পারবো। যদিও প্র্যাকটিস করতেছি বা জেন্সের সাথে পড়তেছি, ক্লাস করতেছি, মক এক্সাম দিচ্ছি, তারপরেও মনে হচ্ছে যে পারবো কি বিসিপিএস এ যে, কিন্তু যখন পরীক্ষাটা দিলাম তখন দেখছি যে আল্লাহর রহমতে পারছি সবকিছু। তো সেটাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সবাই ইনশাল্লাহ পারবেন, সবাই জেনেসিসের সাথে থাকবেন, একটু রেগুলার থাকবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনারাও ইনশাল্লাহ আমাদের মতো ইনশাল্লাহ জানুয়ারি সেশনে সফল হতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাবিহা আপু, অন্বেষা আপু, জাহারা আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর রোমানা খলিল আপুকে। আপু যতটা সিনসিয়ার ছিলেন ক্লাসে, আপু ঠিক ততটা সিনসিয়ারলি হচ্ছে গিয়ে পুরা ওনার এক্সপিরিয়েন্স এবং হচ্ছে গিয়ে আপু পুরা আমাদের সাথে জেনেসিসের সাথে এক্সপিরিয়েন্সের রিভিউ একটা ছোট ছোট করে আপু গুছিয়ে বললেন আমাদেরকে। এবং ঘুরে ফিরে কিন্তু আপনারা যারা হচ্ছে ওরিয়েন্টেশনে আছেন, যারা একটু অ্যাংশাস যে আপু আসলে প্রিপারেশন কিভাবে নিব, ঘুরে ফিরে কিন্তু সব মেন্টর এবং যারা হচ্ছে গিয়ে পরীক্ষা দিয়েছেন কিছুদিন আগ পর্যন্ত মেন্টি ছিলেন আমাদের, এই যারা কথা বলেছেন, সবার কিন্তু মোদ্দা কথা ঘুরে ফিরে একই। হয়তোবা জিনিসটা আমাদের কাছে নতুন, যে মিড টার্ম কি যেন কি একটা হবে, বাঘ ভাল্লুকের একটা ভয়। আপনি যদি জাস্ট আগামী 5 মাস যদি জাস্ট লেগে থাকেন, আপনি জেনেসিসের শিডিউল জাস্ট ফলো করেন এবং হচ্ছে যেভাবে আপনাকে বলা হচ্ছে আপনি পারেন না পারেন লেকচার গুলা করেন যতটুকু পসিবল, এবং তারপরে আপনি পড়া পারেন বা পড়া কমপ্লিট করতে পারেন বা না পারেন, আপনি অবশ্যই এক্সাম গুলা অ্যাটেন্ড করবেন। দেখেন ঘুরে ফিরে সবাই একই কথা বলছে যে আপনাকে কিন্তু এক্সাম গুলা অ্যাটেন্ড করতে হবে, একটু প্র্যাকটিস আপনাকে রাখতেই হবে। লিখার প্র্যাকটিসটা আমাদের বহু বছর ধরে কিন্তু নাই। আমাদের অনেকেই আছেন যাদের 3 বছর, 4 বছর, 5 বছর, বহু বছর ধরে লেখার প্র্যাকটিস নাই। তো এই যে লেখার প্র্যাকটিস, হ্যান্ডস অন ট্রেনিং এর যে ব্যাপারগুলো, এগুলো আপনি প্র্যাকটিস করতে থাকেন নিয়মিত, এবং দেখবেন যে হচ্ছে গিয়ে মোটামুটি আপনার যদি ধারণাটা থাকে আপনাকে কিভাবে আসলে লিখতে হবে বা কোথা থেকে আপনি পড়বেন, কতটুকু কতটুকু আপনি পড়বেন, কোন জায়গাগুলোতে এমফাসাইজ করবেন, এটা আপনারা অলরেডি যারা পোস্ট গ্রাজুয়েশনে ঢুকে গেছেন আপনারা সবাই জানেন যে এখন কিন্তু আপু প্রথমেই বলেছে যে জানার জন্য পড়তে গেলে অনেক পড়তে হবে, কিন্তু যদি আপনি একটা পার্টিকুলার এক্সামের উদ্দেশ্যে যদি আপনি পড়াটা শুরু করেন, আপনার পড়াটা কিন্তু টেকনিক্যালি করতে হবে। তো আপনারা যদি আমাদের শিডিউল এবং ক্লাসেস গুলো ফলো করেন, আশা করি যে আপনাদের এই জানুয়ারি 25-এর যেই মিড টার্ম জার্নিটা, আশা করি আপনাদের মানে আপনারা এই জার্নিতে উপকৃত হবেন। এবং যেমন করে অন্বেষা আপু বলছিলেন যে আশা করি আপনারা কিন্তু লেকচার ক্লাসগুলো এনজয় করবেন, এবং পড়াটা আপনি যখন পড়বেন আশা করি আপনার ভালো লাগবে, গুছায় ফেলতে পারবেন একেবারে। যখন আপনি অস্ত্র প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার কিন্তু পুরাটা ব্যাপারই হচ্ছে কি এক ধরনের মানে আপনি পড়ছেন, আপনাকে এই যে পোস্ট গ্রাজুয়েশনের মধ্যে পড়াটা কেমন যেন একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, আশা করি যখন হচ্ছে কি আপনারা এই আমাদের সাথে হচ্ছে গিয়ে একসাথে এগোতে থাকবেন একই তালে, আপনাদের এইগুলাতে কোনো বাধা প্রতিবন্ধকতা বা এরকম কোনো কিছু মনে হবে না। ইউ উইল এনজয় স্টাডিং উইথ আস। সো আশা করি যে হচ্ছে গিয়ে আপনারা যারা আছেন আপনারা নিয়মিত ক্লাস করবেন। এই মিড টার্ম পাশের বা হচ্ছে গিয়ে আপনার মিড টার্মের পড়ার মূল কৌশল কিন্তু একটাই,
আপনাকে প্র্যাকটিসের উপরে থাকতে হবে। আপনাকে বারংবার কিন্তু এই এক্সাম গুলাতে আপনাকে লিখার প্র্যাকটিসটা খুব চালাতে হবে। হ্যাঁ, আমাদের লিখার প্র্যাকটিস থাকে না, লিখার প্র্যাকটিস করতে হবে এবং হচ্ছে আপনার এই যে প্রসিডিউর গুলা এগুলা কিন্তু আয়ত্তে আনতে হবে। মুখে মুখে বলতে বলতে এবং হাতে করতে করতে ডামের উপরে এগুলা কিন্তু আয়ত্তে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে আপনাদের জন্য হচ্ছে যারা এই জানুয়ারি 25-এ পরীক্ষা দিবেন, এখন হয়তো বা আপনারা লাইভে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছেন অথবা আপনাদের এসআইএফ এ তো এই প্রোগ্রামটা আপলোড করা থাকবেই। তো দ্যাট আপনার যখন মনে হয় যে একটু আমি জানতে চাই মিড টার্ম সম্পর্কে, আপনি এসে পরে দিয়ে দেখে যেতে পারবেন। তো আপনি যখনই প্রোগ্রামটা দেখেন, আশা করি যে জিস্ট যেই আপনাদের কথাগুলা যে আপনি এই 5 মাস নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন, এই কথাগুলা কিন্তু আমরা বারবার ঘুরে ফিরে একই কথা দেখা গেছে আপনার প্রত্যেক মেন্টর বা মেন্টি কিন্তু অলরেডি বলে গেছেন। তো আশা করি আপনারা এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে হচ্ছে গিয়ে উপকৃত হবেন এবং হচ্ছে গিয়ে আপনাদের এই আগামী 5 মাসের জার্নি, 5.5 মাসের জার্নি আমাদের সাথে সফল কাম হবে যখন কিনা আপনি মিড টার্মে পাশ করে আমাদেরকে এসে বলবেন খুশির সাথে, যেমন কিনা দুজন আপু আমাদের সাথে এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করলো। খুশির সাথে কিন্তু আপনি এসে বলবেন যে আপু আপনারা যেভাবে যেভাবে বলেছিলেন আলহামদুলিল্লাহ আমার পরীক্ষায় যেয়ে কিন্তু বিসিপিএস এ কোনো কষ্টই হয় নাই, মনে হচ্ছিল যে ঠিক জেনেসিস এ বসে বসে পরীক্ষা দিচ্ছি। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা এবং আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ খুব জলদি। সবার জন্য দোয়া রেখে আজকের এই ইয়ে জয়েন করছে মনে হয়, আপনার ইনবক্সটা একটু দেখেন, ওই যে হোয়াটসঅ্যাপ ইনবক্সটা একটু দেখবেন। সাবিহা, আমি একটু অ্যাড করতে চাই এর মধ্যে। শিওর আপু। হ্যাঁ, এই যে আপুরা যারা আমাদের সাথে নতুন ব্যাচে জয়েন করবেন, আপুদেরকে একটা কথা বলবো যে আপনারা চেষ্টা করবেন যে সেন্টারে এসে আমাদের সাথে ক্লাস করতে। আর যদি সেটা কোনো কারণে না পান, অফকোর্স অনলাইনে লাইভ ক্লাসটা করবেন। কারণ দেখা যায় যে ক্লাসটা 2 ঘন্টা 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টার ক্লাস যদি আপনি লাইভে না করেন, সেই ক্লাসটাই আপনার দেখা যাবে কি পরে যখন আপনি রেকর্ডে করবেন, সেম ক্লাসটা আপনার করতে 2 ঘন্টা ক্লাস করতে আপনার 2 দিন লাগছে। কিন্তু একবার যদি আপনি আমাদের সাথে শেষ করে ফেলেন, তখন কিন্তু আপনার ওই ক্লাসটি পরে যখন আপনি শুনবেন আপনার সময় লাগবে না, আপনার কিন্তু অনেক টাইম সেভ হবে। তাই চেষ্টা করবেন হয় সেন্টারে এসে করতে, আর না হয় অনলাইনে করলেও লাইভ করতে। হ্যাঁ, লাইভ করলে যেটা হবে আপনাদের হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আপনি সেটা কভার আপ করতে পারবেন, আর না তো অনেক সময় লেগে যাবে। আর যখনই শুনবেন ট্রাই করবেন যে তখনই ছোট ছোট নোট করে ফেলতে, যে কোন পেজ নাম্বারটা বলছেন বইতে যদি সাথে দাগিয়ে ফেলতে পারেন, আপনার ওখানে অনেকটা কাজ কমে আসবে। তাই তারপরে যখন আপনি নিজে থেকে পড়বেন ওই সময়গুলো আপনার অনেকটা সেফ হয়ে যাবে। আপু কিন্তু যারা আপু কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন এবং এই কথাটা যদিও আমরা ঘুরে ফিরে বারবার বলছি, কিন্তু আপু একদম ডিরেক্টলি আপনাদেরকে বলবেন যে হচ্ছে আপনারা কিন্তু যেভাবেই হোক মানে স্কেডিউলের সাথে লেগে থাকবেন। স্কেডিউলের সাথে লেগে থাকা মানে চেষ্টা করবেন যারা এই ঢাকার ভিতরে থাকেন অবশ্যই চেষ্টা করবেন যে অফলাইনে ক্লাস অ্যাটেন্ড করতে, কারণ আপনারা জানেন যে অফলাইনে ক্লাস করার ব্যাপারটাই কিন্তু আলাদা। এটা আপনি চান কি না চান আপনাকে ধরে বেঁধে সিনসিয়ার করে ফেলে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই অফলাইনে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। ইন কেস ছুটে গেলে অবশ্যই আপনি যেখানেই থাকেন অনলাইনে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, কারণ ক্লাস করার সময় পরবর্তীতে আপনার যদি হঠাৎ করে মনে হয় যে এই জিনিসটা তো আমি ওয়ার্ডে, ধরেন আপনি হচ্ছে গিয়ে আপনার ক্লাস চলছে, মিস্টার বর্ষানের ক্লাস চলছে, যে মিস্টার বর্ষানে আপনি কিভাবে রুগীকে ম্যানেজ করবেন, কি ট্রিটমেন্ট দিবেন, কোন ডোজে দিবেন, কি ওষুধটা দিবেন, এইটা হয়তো বা আপনার ওয়ার্ডে অন্যভাবে ফলো করা হয়, হয়তো আপনার প্রফেসর বা আপনার সুপারভাইজার আপনাকে অন্যভাবে শিখিয়েছেন। তাহলে আপনি আসলে কি করবেন বা আপনার এই জায়গাটাতে একটা কনফিউশন সৃষ্টি হবে, পরবর্তীতে আপনি যখন রেকর্ডেড ক্লাস করছেন সেটা হয়তো বা পরে দিয়েছে। এই যে এখন আপনি কাকে জিজ্ঞেস করবেন, আইদার আপনাকে হচ্ছে গিয়ে এই সলভ ক্লাসে এটাকে আপনার কোয়েশ্চেন নিয়ে তুলতে হবে বা হচ্ছে গিয়ে আপনার মেন্টরকে আপনার টেক্সট করতে হবে। আপনি যদি অফলাইনে ক্লাসটা করতেন বা অনলাইন লাইভেও যদি আপনি করতেন, আপনার কিন্তু কনফিউশনটা একদম সাথে সাথে ক্লিয়ার আউট হয়ে যেত। তো এই যে এই জিনিসগুলা দেখা যায় যে আপনি পরে ক্লাস করতে থাকলে দেখা যায় যে হচ্ছে গিয়ে এই মাথার মধ্যে ডিলেমা বা কনফিউশন যেটা আসে, আমরা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করবো করে হয়তো বা পরে সুযোগ হয় না বা সময় হয় না, এই জিনিসগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন। আমাদের সাথে কিন্তু অলরেডি আমাদের আরো দুজন হচ্ছে গিয়ে মেন্টি যারা এবার জুলাই 2024-এ পাশ করেছেন আমাদের সাথে কিন্তু অলরেডি যুক্ত হয়েছেন। আমরা হচ্ছে গিয়ে একটু তাদের কাছে চলে যাব যে আপুদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে, জেনেসিসের সাথে এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং আলটিমেটলি এই এক্সপিরিয়েন্স তাদের বিসিপিএস এর পরীক্ষার হলে কতটুকু কাজে দিয়েছে এবং আপুদের এর পরবর্তী যারা পরীক্ষা দিবেন, মিড টার্ম যারা হচ্ছে গিয়ে পরীক্ষা দিবেন জানুয়ারি বা জুলাই সেশন 2025-এ, তাদের জন্য অ্যাডভাইস কি থাকবে। আমরা একটু চলে যাব ডক্টর নুরুন্নেসা সাথী আপুর কাছে। সাথী আপু একজন অনেক সিনসিয়ার একজন স্টুডেন্ট ছিলেন
যখন মিড টার্মের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন জেনেসিসে, আপু মোরাললেস কিন্তু লাইভে ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করতেন। সাথী আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, জি আছি। আমি অবশ্য একটু বাইরে, আব্বুকে একটু টেস্ট করানোর জন্য আসছি, তাও ট্রাই করতেছি আমি এই যে অ্যাটেন্ড করার। আচ্ছা আপু, আপনার এক্সপিরিয়েন্স হ্যাঁ কেমন ছিল জেনেসিসের সাথে, এন্ড হাউ ইট হেল্পড ইউ ইন এক্সামস অফ বিসিপিএস? সাথী হ্যাঁ আপু। আপু, যে আমি জেনেসিস এর রেগুলার ব্যাচে ছিলাম, প্লাস অসপি যে লাস্টে যে ব্যাচটা ছিল অসপি ব্যাচও ছিলাম। মানে হচ্ছে আমার সাজেশন থাকবে যারা সামনে মিড টার্ম দিবে, মানে অবশ্যই জেনেসিস এর পরীক্ষা প্লাস রেগুলার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা, এটা খুবই হেল্পফুল। মানে হচ্ছে আমি অবশ্য ট্রাই করতাম সবসময় ক্লাসে অ্যাটেন্ড করার। ধরো ডিউটিতে যাওয়ার সময় আমি যদি টাইম যদি পাওয়া অবশ্য টাইম হয়ে ওঠে না ট্রেনিং প্লাস ছোট বাচ্চা নিয়ে, তাও আমি সবসময় ট্রাই করতাম লাইভ ক্লাসগুলো করার জন্য। এগুলো খুবই হেল্পফুল। যে পরীক্ষা যখন বিসিপিএস এ যখন আমরা পরীক্ষা দিতে গেলাম মনে হচ্ছে আমরা জেনেসিসে পরীক্ষা দিচ্ছি, এই টাইপের একটা ফিলিংস। যদি আমার হচ্ছে গ্রুপ ডি থেকে কোয়েশ্চেন কমন পড়েনি, কিন্তু আমি তাও যে আমার যে বিগত এক্সপিরিয়েন্স দিয়ে আমি যেটা রেসিডুয়াল নলেজ বলে ওটা দিয়ে আমি তাও এটা ওভারকাম করে আসতে পারছি। আর একটা জিনিস সবচেয়ে বেশি যেটা সবচেয়ে অবাক করার মতো ছিল, মানে অসপি যে একটা ছিল মক টেস্ট, এটা খুবই হেল্পফুল। মানে ওটা বিসিপিএস এ যখন পরীক্ষা দিচ্ছিলাম মনে হচ্ছে যেন জেনেসিস এর ওটা সেম ফ্লেভারটাই পাওয়া যাচ্ছে ওরকম আর কি, মানে ভয়টা কেটে ওঠে। এটা সত্যি অ্যামেজিং, মানে অনেক জেনেসিস আসলে অনেক হেল্প করেছে আমাদের জন্য। এটা আমরা জেনেসিস এর প্রতি অনেক কৃতজ্ঞ। এটাই মানে যারা পরীক্ষা দিবে আমি আমার কাছে এটাই সাজেশন যে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে আপুদের ক্লাসে, প্লাস পরীক্ষা দিতে হবে রেগুলার। আপনি পারেন না পারেন অ্যাটেন্ড করবেন, প্লাস সলভ ক্লাসে অ্যাটেন্ড করবেন, এটাই এটাই আমার সাজেশন। অনেক অনেক ধন্যবাদ নুরুন্নেসা সাথী আপুকে। আর সাথী আপু অ্যাকচুয়ালি বাহিরে থেকে বসেও আমাদের সাথে জয়েন করেছেন, এবং আপু অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস কিন্তু দিয়েছেন, যেটা আমরা বারবার করে বলছি। অনেক অনেক ধন্যবাদ সাথী আপু আমাদের সাথে জয়েন করার জন্য। আপু কিন্তু একই কথা বলেছেন এবং আমরাও একই কথা বলছি, যে আপনি জাস্ট স্কেডিউলটার সাথে লেগে থাকেন। আমরা জানি আপনাদের সবারই অনেক হেক্টিক স্কেডিউল থাকে, নিজে নিজে একটা রুটিন বানাবো, সেই রুটিনটা ফলো করবে, এগুলো অনেক মুশকিল হয়ে যায়। তো ইজিয়ার হয় যে আপনাদের জন্য জেনেসিস যেই হচ্ছে গিয়ে একটা প্রোফর্মা বা একটা শিডিউল যেটা তৈরি করে দিবে, আপনি শুধু এটার সাথে লেগে থাকেন, আপনি ক্লাসগুলো করেন, যখন যখন পরীক্ষা দিতে বলছে আপনার প্রিপারেশন হাফ থাকুক, আপনার প্রিপারেশন কোয়ার্টার থাকুক, বা একদমই কিছু পড়েন নাই, তাও আপনি ক্লাসটা যে শুনেছেন আপনি এক্সামটাতে বসেন। দরকার পড়লে, যেমন কিনা আপনাদের অলরেডি কিন্তু একজন মেন্টর বলে গেছেন, যে আপনার যদি দরকার পড়ে আপনি বইটা খুলেই না হয় দেখে দেখে লিখেন, একটা পরীক্ষা না হয় দেখে দেখে আপনি লিখে দেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি যে কোয়েশ্চেন গুলা জানলেন, কিভাবে লিখতে হয় সেটা যে জানলেন, এটাও কিন্তু একটা আপনার বড় ব্যাপার, এন্ড ইট উইল হেল্প ইন ইউর এক্সাম। এছাড়াও আর একটা ব্যাপার যেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলবো, যে হচ্ছে আপনারা পরীক্ষাগুলো যখন দিবেন, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আপনাদের এগুলার সলভ শিট, মানে হচ্ছে কি আপনি তো এসএ কিউ, তো আপনারা যখন পরীক্ষাগুলো দিবেন আপনাদের এই কোয়েশ্চেন গুলো, আপনি তো হচ্ছে রিটেনের কোয়েশ্চেনের উপরে হচ্ছে গিয়ে শর্ট অ্যান্সার্স লিখেছেন, এই কোয়েশ্চেন গুলা কিন্তু সলভ শিট জেনেসিসে অ্যাভেলেবল থাকে। যে হচ্ছে কি আপনি সলভ ক্লাসের মধ্যে তো আপনাকে আপনার মেন্টর বুঝায় বুঝায় অ্যান্সার গুলো বলেই দিচ্ছে, আপনাকে দেখায়ও দিচ্ছে পিডিএফ অথবা পিপিটি ফরম্যাটে। এছাড়াও কিন্তু আপনি হার্ড কপি আপনি কিন্তু চাইলেই জেনেসিস থেকে কালেক্ট করতে পারবেন। সলভ শিট বলা হয় এটাকে, যে আপনি যে পরীক্ষাটা দিলেন আপনি কিছুদিন পরে সলভ ক্লাসের পরে এটার খোঁজ নেবেন যে হচ্ছে সলভ শিটটা এসছে কিনা, আপনি সলভ শিট গুলা কালেক্ট করে ফেলবেন। এই সলভ শিট এবং বাদ বাকি এটা হচ্ছে গিয়ে এটা শোনার কথা বলতে, এটা হচ্ছে কিন্তু আমাদের মেন্টিরাই বলে, যারা কিনা হচ্ছে গিয়ে আমাদের সাথে প্রিপারেশন নেয় এবং আলটিমেটলি পরীক্ষা দেয় এখান থেকে, তারা কিন্তু সবাই এসে বলে যে সলভ শিট গুলা খুবই খুবই হেল্প করে, বা সলভ শিট গুলা লাস্ট মোমেন্টে কিন্তু রিভিশনের কাজে, মানে রিভিশনের জন্য খুব কাজে আসে। তো আমাদের সেশনের শেষের দিকে আমরা পৌঁছে গেছি, আমরা একদম লাস্ট মোমেন্টে আমাদের একটা মানে ছোট বোন, খুবই আদরের ছোট বোন, আমার হচ্ছে গিয়ে জুনিয়রের ছোট বোন, আমরা একসাথে এবার প্রিপারেশন নিল আমাদের এই বোন ডক্টর মৌমিতা পল আপু হচ্ছে গিয়ে আমাদের সাথে এবার প্রিপারেশন নিয়ে জুলাই 2024 কিন্তু পাশ করে গেছে। এবং আমরা হচ্ছে গিয়ে এখন ডক্টর মৌমিতা পলের কাছে জানতে চাবো যে মৌমিতা, তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাদের সাথে জেনেসিস এর সাথে, এবং আলটিমেটলি তুমি বিসিপিএস এ যে কি এই এক্সপিরিয়েন্স কি তোমাকে কোনো পজিটিভলি হেল্প করেছে, বা তোমার কি মনে হয়েছে বিসিপিএস এ যে যে জেনেসিস এর যেভাবে তোমাকে গাইড করেছে বা গ্রুম করেছে, হাউ ডিড ইট হেল্প ইউ তোমার এক্সামস এর টাইমে? মৌমিতা।
ক্যাফিন আপু। আপু তো আমার পার্ট 1 থেকে মেন্টর। আর জেনেসিস এর সাথে তো আসলে পথ চলা এটা নিয়ে 3টা হয়ে গেল, এফসিপিএস পার্ট 1, এমআরসিওজি পার্ট 1, দেন মিড টার্ম। তো ফার্স্টে থ্যাঙ্কস জেনেসিসকে। এখানে আমি একটা কথা বলবো যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যে কথাটা বলি যে আমি নিজে পার্ট 1 এর সময় কেবলমাত্র পড়েছি, মানে আমি জব করতাম না বা ইন্টার্নের সময় শুধুমাত্র পড়ার দিকে ফোকাস করেছি। কিন্তু মিড টার্মের সময় আমাদের যে প্রবলেমটা হয়, আমরা আর কিছু করি না করি ট্রেনিং পিরিয়ডটার পাশাপাশি আমাদেরকে পরীক্ষাটা দিতে হয়। তো ট্রেনিং পিরিয়ডটার পাশাপাশি যেহেতু আমরা এই পরীক্ষাটা দিই, প্রতিদিন পড়তে বসা, যে মানে পার্ট 1 এর আগে আমরা যেরকম গুছিয়ে প্রতিদিন পড়তে বসতে পারতাম, এই জিনিসটা কিন্তু মিড টার্মের আগে পসিবল হয় না। যে আপনার এমন দিনও যাবে যে আপনি হয়তো 1 ঘন্টাও পড়তে বসতে পারবেন না। সো আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে অনেক ভালো একটা গাইডলাইন, যে গাইডলাইনটা দিয়ে আপনি কম সময়ে একটা খুব ভালো প্রিপারেশন আপনি নিতে পারেন। তো জেনেসিসের ক্ষেত্রে আমরা বলবো যে জেনেসিসে আমি বলবো যে জেনেসিসে আমাদেরকে যে পড়ানো হয়েছে, মানে জাস্ট খালি আপনার রিটেনের যে কোশ্চেন গুলো, এখানে যে রিটেনের কোশ্চেন গুলো আছে, আপনি এখন বলতে পারেন যে আপু আমাকে মানে পরীক্ষার পাশের পর অনেকে মেসেজ দিয়েছেন যে আপু আমরা তো জাস্ট খালি গাইডের কোশ্চেন গুলা দেখে ওগুলা সরাসরি পড়ে আমরা চলে যেতে পারি। এক নম্বর কথা, মিড টার্মের জন্য স্পেসিফিক তেমন কোনো গাইড নেই, আমরা পার্ট 2 এর জন্য পড়ি। পার্ট 2 এর জন্য যে গাইডগুলো আছে আপনারা ওগুলা দেখতে পারেন। আর সেকেন্ড যে কথাটা, একই বই আপনি পার্ট 1 এর জন্য পড়বেন, মিড টার্মের জন্য পড়বেন, পার্ট 2 এর জন্য পড়বেন। তো আপনার আসলে বুঝতে হবে যে কোন সময়ে কোনটা আপনার দরকার, কোন সময়ে কোনটার উপরে আমাদের বেশি ফোকাস করতে হবে। জেনেসিস এই কাজটায় আমাদেরকে অনেক বেশি হেল্প করে। আপনাকে জাস্ট খালি পরীক্ষার হলে একদিনে আপনার অবস এবং গাইনি পরীক্ষা, রিটেন বলেন বা এসবিএ বলেন, বিশেষ করে রিটেনের কথাই আমি বলবো, একদিনে যখন আপনার অবস এবং গাইনি বইটা পুরোটুক পড়ে যেতে হয়। খালি তো আমি এই 2টা বইয়ের নাম বললাম, এর সাথে অ্যাসোসিয়েটেড আপনার নোটস আছে, ওজিএসবি গাইডলাইন আছে, আরো কিছু বই আছে, সেগুলো তো আপনার পড়ে যেতেই হবে। কিন্তু আমি জাস্ট যদি দত্ত বইয়ের কথাই বলি, 2টা দত্ত বই মাথার মধ্যে একদিনে রিটেনের জন্য ধরে নিয়ে যাওয়া কিন্তু পসিবল না, যদি না আপনি ব্যাপারটা ভালো করে বুঝেন, যদি ব্যাপারটা সম্পর্কে আপনার খুব ক্লিয়ার একটা কনসেপ্ট না থাকে। কারণ মুখস্থ বিদ্যা দিয়ে আসলে আপনি ভালো একজন, আমরা ডক্টর যেহেতু, একজন মুখস্থ বিদ্যা দিয়ে একটা ভালো ফিজিশিয়ান হওয়া সম্ভব না। আমাদের কিন্তু কোশ্চেন গুলা সরাসরি এরকম করে আসে না যে আপনাকে কোনো একটা কমপ্লিকেশন চাইছে বা কোনো একটা ট্রিটমেন্ট চাইছে, আপনাকে সরাসরি কমপ্লিকেশন বা ট্রিটমেন্টটা লিখতে দেয়। আপনাকে একটা সিনারিও দিয়ে দেয়, ওই সিনারিও থেকে ফার্স্ট আপনার ডায়াগনোসিস করতে হয়, দেন আপনি নেক্সট কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলা অ্যান্সার দিতে পারেন। তো জেনেসিসের পড়ানোর স্টাইলটাই এরকম যে আমরা যেন ডায়াগনোসিসটা ঠিক মতো করে করতে পারি, কোন পাথওয়েতে আগালে, মানে যেটা হয় আর কি, যে আমাদের ডায়াগনোসিসটা করতে 2-3টা ডিডি থাকে, যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকে, যেটার মধ্যে আমাদের কনফিউশন ক্রিয়েট হয় যে হ্যাঁ এটার অ্যান্সার মনে হয় এটা হতে পারে, এটার অ্যান্সার মনে হয় এটা হতে পারে। এবং এটার কারণেই আমার মনে হয় যে মিডে যে মানে আমাদের একটু পাস কম হয়, এটার কারণ হলো এইটা যে আমরা ডিফারেন্সিয়েটটা করতে পারি না যে ঠিক মতো করে যে কোনটার অ্যান্সার কোনটা হবে। ঠিক আছে, তো জেনেসিস থেকে আপনাকে এই গাইডলাইনটা অন্তত পক্ষে আমার মনে হচ্ছে যে আপনাকে এই গাইডলাইনটা অনেক সুন্দর করে দেওয়া হবে, যে আপনি কোনো একটা কোশ্চেন পড়ে অন্যান্য যে কোশ্চেনের অ্যান্সার গুলা যে আছে, যে এটা যে ঠিক না, এই কোশ্চেনের অ্যান্সারটা যে এইটা হবে, সেটার ডায়াগনোসিস আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, অ্যাজ কোশ্চেন গুলা আপনার সিনারিও বেসিসে পড়ানো হয়, পুরোপুরি ওয়ার্ডের সাথে মিল রেখে রেখে আপনার পড়ানো হয়। সো আপনার ব্যাপারটা যে কমপ্লিকেশন বলেন, ট্রিটমেন্ট বলেন, আপনার যে একটু মুখস্থবিদ্যা আপনি যা পড়ে গেছেন ওইটাই আপনাকে লিখে দিয়ে আসতে হবে তা না। আপুরা যা ক্লাসে একদম কি বলবো ওয়ার্ডে আপনি যেমনি করে ম্যানেজ করেন সেভাবে করেই পড়ান। এটার জন্য যেটা হয় যে কোশ্চেনে অ্যান্সার করতে অনেক বেশি সুবিধা হয়। এটা তো বললাম খালি রিটেনের কথা। আপনার এসবি এর ক্ষেত্রেও যদি আমি বলি, তাহলে যেটা হয় এসবি তে এবার যে কোশ্চেন গুলো আসছিল, আপনার মনে হবে যে আপনার পাস্ট এসটিএমই হচ্ছে কিনা যে ট্রু, ওখানে আসলে আপনার এক্সক্লুশন ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলা দিয়ে আপনার বাকিগুলাকে বাদ দিয়ে তারপরে আপনার দেখতে হবে যে হ্যাঁ এই অ্যান্সারটা ঠিক আছে। তো এটার জন্য আপনার ওই বইটা সম্পর্কে বা ওই চ্যাপ্টারটা সম্পর্কে, ওই টপিকসের সম্পর্কে একটা খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো জেনেসিসের আমার কাছে আমি যেই মেন্টরদেরই ক্লাস করেছি না কেন, তো তাদের সবারই মানে এই দিকটার মধ্যে অনেক বেশি তারা ফোকাস ছিল যে আমরা যেন ব্যাপারটাকে বুঝে পড়ি, জাস্ট খালি মেমোরাইজ জানি না করি, ব্যাপারটা
যেন বুঝে পড়ি যে রিটেন পরীক্ষা জাস্ট খালি মেমোরাইজ করে যান না, আপুরা কোনোদিনও এটা করেন নাই। আপুরা সবসময় জিনিসটা আমাদেরকে বুঝে আমরা যেন জিনিসটা ঠিকমতো আত্মস্থ করতে পারি সেই জিনিসটা করেছেন। আর অস্পির ব্যাপারে আমি বলবো, অস্পি তো আমাদেরকে প্রায় সবগুলা স্টেশনে দেখিয়ে দেওয়া হয়েছে, এবং আরেকটা জিনিস যেটা দেওয়া হচ্ছে, অস্পিতে একটা প্রো ফর্মা আমাদেরকে অন্ততপক্ষে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে অস্কির যে প্রসিডিউর গুলো আছে বা কাউন্সিলিং গুলো আছে, এটা হয়তো সম্ভব না সবগুলো কমন পড়া, কিছু আনকমন এসেছে, কিন্তু অন্ততপক্ষে একটা প্রো ফর্মা আপনার মাথার মধ্যে সেট করে দেওয়া হয়েছে। এবং আপনি যখন পরপর 4 দিন গিয়ে জেনেসিসে এরকম করে কি বলবো আপনি প্র্যাকটিস করবেন, তখন দেখবেন আপনার নিজের মধ্যেই একটা কনফিডেন্স চলে আসবে। তো আপনি হচ্ছে তখন পরীক্ষার হলে আপনার যদি ইন কেস আমাদের একটা দুইটা অপশন কিন্তু আসছে যে হ্যাঁ আমাদের গাইনিতে সাধারণত আসে না, সে ধরনের দুই একটা অস্কি কিন্তু আমাদের আসছে, কিন্তু ওইটার মধ্যে কিন্তু মোটামুটি কারোরই যারা জেনেসিসে কোচিং করেছেন আমার সঙ্গে যারা ছিলেন কারোরই কোনো রকম কোনো প্রবলেম হয় নাই। কারণ কি আমরা একটা পাথের মধ্যে দিয়ে সবাই হেঁটে গেছি, ওইটার মধ্যে দিয়ে সবাই প্রসিডিউর গুলা বারবার বারবার করে আমরা প্র্যাকটিস করছি। তো এটার জন্য দেখা গেছে যে আমাদের কোনো একটা যদি আনকমনও আসে সেটা আমরা একটা প্রোফর্মার মধ্যে পেলে আমরা সহজেই সেটাকে উতরা যেতে পারছি। তো এটাই বললাম এক্সাম রিলেটেড কথাবার্তা। আরেকটা হচ্ছে প্রিপারেশনের যে কথা, যে আমি যে কথাটা বললাম যে এই সময় আমাদের অন্ততপক্ষে ট্রেনিং এর পাশাপাশি, অনেকে তো ফ্যামিলিও আছে, যে ফ্যামিলির পাশাপাশি বলেন বা অন্ততপক্ষে ট্রেনিং এর পাশাপাশি আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে হয়। তো এক্ষেত্রে প্রিপারেশনটা একটু দীর্ঘ টাইম ধরে, যেটা 6 মাসের যে প্রিপারেশনটা আছে সেটা নেওয়াটা ভালো। যে আমরা যেটা মনে করি যে হ্যাঁ লাস্টের কয় মাস আমরা পড়ে একদম শেষ করে দিব, এরকম এরকম প্রিপারেশন নিলে আসলে যেটা বললাম আপনার আসলে শুধুমাত্র মেমোরাইজ করাই হবে, আপনি কোশ্চেন গুলার কি বলবো না আত্মস্থ করতে পারবেন না, কোশ্চেন গুলো অ্যান্সার ঠিক মতো দিচ্ছে। সেটার ক্ষেত্রে তখনই আপনার হচ্ছে মানে বলবেন যে আমি তো 3 মাস আপু, মানে আমি অন্যান্য যাদের সাথে কথা বলেছি যাদের পরীক্ষা ভালো হয়নি, আগে আগে যাদের কাছ থেকে আমি অ্যাডভাইস নিয়েছি যে তাদের পরীক্ষা ভালো হয়নি, যে আপু আমি সবসময় কথা বলি যারা পাস করেছে তাদের সাথে না, আমি কথা বলি ফেল করেছে যারা তাদের সাথে, যে তারা কি করেছে, তাদের তাদের কোন দিকে ল্যাকিংসটা ছিল, আমি যেন আমার ক্ষেত্রে যেন সেই ল্যাকিংসটা না থাকে। আমি তাদের ক্ষেত্রে দেখেছি যে হ্যাঁ একদম লাস্ট 3 মাস ওনারা একদম খুব ধুমসে পড়ছে, কিন্তু ফার্স্টের 3 মাস ওনারা একদমই পড়ে নাই। তো এটা করলে আপনি যেটা হবে আপনি জাস্ট খালি মেমোরাইজ করবেন, আপনি কিন্তু জিনিসটাকে বুঝতেছেন না, বুঝে পড়তেছেন না। তো সেটাই আমি বলবো যে একটু বেশি টাইম নিয়ে 6 মাসের যে কোর্সটা আছে এই কোর্সটার মধ্যে রেগুলার ক্লাস করা ট্রাই করবেন। ক্লাসের পরীক্ষাগুলা আমাদের একটা টেন্ডেন্সি থাকে পুরোটুক না পড়ে পরীক্ষা দেওয়ার ট্রাই করবেন। আমি যদি আগে থেকে মাথায় সেট করে রাখি যে আমি যেভাবেই হোক না কেন পরীক্ষা দিব, এভাবে করে আসলে মানে নিজের জন্যই ক্ষতি। এখন তো আসলে নিজের বোঝাটা আমাদের মানে এই জন্য যাই দরকার। তো আমাদের উচিত অন্তত পক্ষে যে এটা 6 মাসের এই জেনেসিসের সঙ্গে আপনি থাকেন, জেনেসিসের ক্লাসগুলো রেগুলার করেন, পরীক্ষাটা আপনি দেন, আশা করি আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনি যেমন পার্ট 1 পরীক্ষায় সহজে উত্তীর্ণ হয়ে গিয়েছেন, হয়তো অনেকের জার্নি অনেক কঠিন ছিল, কিন্তু যেমন উত্তীর্ণ হয়ে গেছেন, মিড টার্মও তেমন অনেক বেশি কঠিন একটা পরীক্ষা না, কিন্তু খুব বেশি সহজ একটা পরীক্ষা না, কিন্তু জেনেসিস এর সাথে থাকলে আপনাদের পথটা অনেক বেশি স্মুথ হবে। থ্যাংক ইউ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মমিতা পলকে। মমিতা আমাদেরকে মনে হলো যে একেবারে আমরা এতক্ষণ যা কথা বললাম পুরাটা একেবারে ওভারঅল একটা জেস্ট করে দিল যে আপনি কিভাবে প্রিপারেশন নিবেন, আপনার পুরো এক্সামের প্রিপারেশন কিভাবে নিবেন, কোথা থেকে পড়বেন, কিভাবে আপনি নোট করবেন, মোটামুটি পুরাটা প্রোগ্রামই হচ্ছে গিয়ে মমিতা আসলে হচ্ছে একদম কনসাইজ করে অল্প একটু সময়ের মধ্যে বলে গেল। আমরা আমাদের হচ্ছে গিয়ে আরেকজন এক্সামিনি যে কিনা এবার হচ্ছে গিয়ে জুলাই 24-এ পাশ করে গেছে, আমরা হচ্ছে গিয়ে ডক্টর জেইন তৃপ্তি কামাল। ডক্টর জেইন তৃপ্তি কামাল, তুমি কি শুনতে পাচ্ছ জেইন? আপু আমি শুনতে পাচ্ছি। আমরা এখন একদম হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রামের লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা হচ্ছে একটু জেইনের কাছে জানতে চাবো যে হচ্ছে গিয়ে জেইন তুমি যখন হচ্ছে আমাদের সাথে প্রিপারেশন নিচ্ছিলে জেনেসিস এর সাথে, তখন অ্যাকচুয়ালি মানে তোমাকে জেনেসিস কতটুকু হেল্প করেছে তোমার বিসিপিএস এ মিড টার্ম পরীক্ষা দেবার সময়, বা তোমার কতটুকু প্র্যাকটিস বলো বা তোমার রিটেন এক্সাম বলো, সবকিছু মিলিয়ে তোমার কি মনে হয়েছে যে হচ্ছে গিয়ে এই পুরা
ব্যাচটা বা হচ্ছে গিয়ে তোমার এই ব্যাচের যে কারিকুলাম গুলা ছিল, তোমাকে যেভাবে এক্সাম দেওয়ানো হয়েছে বা তোমাকে যেভাবে হচ্ছে প্র্যাকটিস করানো হয়েছে, তোমাকে ওভারঅল কতটুকু হেল্প করেছে তোমার ফাইনাল এক্সামস এ মিড টার্মের সময়? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাবিহা আপু আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আম, আসলে হচ্ছে কি আমি প্রথমে যখন মিড টার্ম প্রিপারেশনের ব্যাপারে আসলে চিন্তা ভাবনা শুরু করি, তখন আমার হাতে 6 মান্থস ছিল। তো আমি ভাবছি যে শুরুটা কিভাবে, মানে আসলে জিনিসটা হচ্ছে কি আমরা অনেক দিন রিটেন দেই না, তো একটা ভয় কাজ করতেছিল যে আমি এত বছর রিটেন দেইনি। ফাইনাল যে রিটেন দিয়েছিলাম সেটা ছিল আমাদের ফাইনাল প্রফেশন। তো খুবই মানে টেন্স ছিলাম যে আসলে রিটেন কেমন হবে, কিরকম কোয়েশ্চেন হয়, কোনো ধারণাই ছিল না এই পুরা এক্সাম স্টাইলের উপরে। আবার এসবিএ কিছুটা আমার ভয় একটু কম লাগছে যে আমরা এসবিএ একবার ফেস করে আসছি, বাট রিটেন ওয়াজ টোটালি নিউ। সাথে আবার ছিল অস্কি, তো অস্কির ব্যাপারেও কোনো ধারণা ছিল না। তো এই ক্ষেত্রে মানে আমি আনটিল আমি জেনেসিসে ভর্তি হয়েছি আমার কোনো আইডিয়া আমি পাচ্ছিলাম না। অনেকজনকে জিজ্ঞেস করছি, সবাই মোটামুটি একটু ধারণা দিলেও আমার মধ্যে ওই সাহসটা কাজ করতেছিল না যে কিভাবে শুরু করা যায়, কোন কিনারা থেকে আমি শুরু করব। হ্যাঁ, তো তখন জেনেসিসে ভর্তি হওয়ার পরে আই স্টার্টেড গেটিং আ গুড গাইডলাইন। তখন আমার মনে হয়েছে যে স্টার্টিং পয়েন্টটা কোথায়, ফিনিশিং পয়েন্টটা কোথায় বোঝা যাচ্ছিল। কিন্তু এর মধ্যে আবার আমার প্রবলেম হয়ে দাঁড়াইছে যে আমার অ্যাডমিশন ছিল, পোস্ট অ্যাডমিশন ছিল, রোস্টার ডিউটি ছিল, তো সবকিছুর মধ্যে আর কি হয়ে উঠতেছিল না। বাট ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাক্ট ইজ দ্যাট জেনেসিসের ক্লাসটা এতটাই স্ট্যান্ডার্ডাইজ ছিল যে আমি জাস্ট ফোকাস করছি যে আমি ক্লাস করে যাব। মানে আমি চেষ্টা করছি যে সব ক্লাস আমি শেষ করব, এবং আমি আমি চেষ্টা করছি যে যতদূর আমার পক্ষে সম্ভব যে লাইভ ক্লাস করা। তো আলটিমেটলি ওটা আমাকে, আমি এক্সাম হলে যখন ঢুকছি তখন আমি বুঝতে পারছি যেটা বেনিফিটটা কতটুকু হয়েছে। প্রথমে আমার কাছে তেমন মানে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি ক্লাস করতে, আমি তো এই ফ্যাক্ট জানি, আমি তো ওই ফ্যাক্টও জানি, সবই জানার মধ্যে মনে হচ্ছিল। কিন্তু যখন আমি ক্লাসটা করার পর যখন আমি এক্সাম হলে ঢুকছি, আমার শুধু ক্লাসটাই আমার মাইন্ডে মানে রিপ্লে হচ্ছিল যে ও আপু তো এই কথাটা বলছিল, হ্যাঁ আপু তো এই পয়েন্টটাকে হাইলাইট করতে বলছিল। তো এইভাবে করে যখন আমি মানে এক্সাম হলে ঢুকছি, আস্তে আস্তে যখন আমি রিটেন দিচ্ছি, আমার মধ্যে আরো ভালো কনফিডেন্স কাজ করছিল। আমার মনে হচ্ছে আমি আরো ভালো করে দিতে পারছি। হ্যাঁ, যেই জিনিসটার ব্যাপারে আমি ভয় পাচ্ছিলাম এবং আমি ভাবতেছিলাম যে কিভাবে শুরু করব প্রিপারেশনটা রিটেনের আদলে আর কি, সেই রিটেনটাই আমার মানে খুব কনফিডেন্টলি আমি দিয়ে আসতে পারছি, অনলি এন্ড অনলি বিকজ অফ জেনেসিস রেগুলার ব্যাচ। তারপরে এক্সাম গুলাও পুরোপুরি বিসিপিএস স্টাইল ছিল। আমি যখন রিটেন এক্সামটা দিচ্ছিলাম, আমার কাছে মনে হয়নি আমি নতুন করে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমি তো এটা দিয়েছি, এটা তো আমি এক্সাম টেস্টে দিচ্ছি, বা এরকম কোশ্চেন আমি এক্সাম টেস্টে দেখছি। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল হচ্ছে গিয়ে অস্পিটা, যে অস্পি আমি বুঝতেছিলাম না কিভাবে শুরু করব। বাসায় আমি 4 ঘন্টা যেখানে বসেছিলাম অস্পি নিয়ে, সেখানে আমার কোনো পড়াই হয়নি অস্পি। কিন্তু যেই আমি জেনেসিসে যে ক্লাসগুলো করা শুরু করলাম, আপুদের কোয়েশ্চেন, স্ট্যাটিক, তারপর হচ্ছে গিয়ে কাউন্সিলিং, ম্যাজিক্যাল সেশন যেটা ছিল অসাধারণ ছিল। ম্যাজিক্যাল সেশন আমাকে এত বেনিফিট করছে। আমার প্রথমে মনে হচ্ছিল কাউন্সিলিং তো আমি করি মোটামুটি হসপিটালে, তো আমার মনে হয় না আমার তেমন একটা প্রবলেম হবে। বাট যখন আমি ম্যাজিক্যাল সেশনটা অ্যাটেন্ড করছি, তখন আমার মনে হচ্ছে আল্লাহ, আমি তো অনেক কিছুই পারি না, আমি তো অনেক কিছু জানি না, আমি অনেকগুলো পয়েন্টও বলতেছি না, বা এই পয়েন্টে আমার মার্কস আছে আমি জানি না। তো আলটিমেটলি যেটা আমার বেনিফিট হচ্ছে যে যখন আমি কাউন্সিলিং স্টেশনে বসছি, আমার মনে হচ্ছে যে আমি তো এভাবে করে জেনেতে বলে আসছি, তাহলে আমি এভাবে করেই ম্যাডাম কাছে বলে দিই। এবং এমন ভাবে আমি কনফিডেন্সের সাথে বলতে পারছি যে ম্যাডামের আর দ্বিতীয়বার কোনো কিছু বলার সুযোগ ছিল না। বা অনেকজনকে বলছে যে আপনাদের এই পয়েন্ট মিস হয়েছে বা ওই পয়েন্ট মিস হয়েছে, আমার বেলায় সে মোটামুটি চুপ করেছিল। যে আলটিমেটলি আই নিউ দ্যাট আমি সবগুলো টাচ করতে পারছি। তারপরে প্রসিডিউর স্টেশনে আসলাম। আপুদের যে মক এক্সাম ছিল অস্পি, সেই মক এক্সামে যখন আমি প্রসিডিউর স্টেশন গুলো করলাম, আপুরা বলে দিল যে তুমি এটা মিস করছো, এটা বলতে হবে, শেষে তোমাকে এই জিনিসটা বলা উচিত ছিল। ওই জিনিসগুলোই তখন আমাকে বারবার নক করতেছিল যে আমি যখন প্রসিডিউর করতেছি, আমি তখন দেখতেছি যে আমাকে তো আপু এই কথাটা বলে দিচ্ছিল, তা আমি আবার ম্যাডামকে বলে দিলাম এই কথাগুলো। স্পেশালি এমবি এর একটা
স্টেশন ছিল, অন্বেষা আপু আমাকে বলে দিছিল যে তুমি যে কালেকশন করছো সেটা তুমি হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো, এটা তো তুমি বলনি। তো তখন আমি যখন ম্যাডামের সামনে পারফর্ম করতাম, আমার শুধু আপু কথাই মনে পড়তেছিল যে আপু হলো এই কথাটা বলে দিছিল। শেষের দিকে আমি ওই কথাটা বললাম, ম্যাডামও খুশি হয়ে গেল। মানে আলটিমেটলি ফুল ওভারঅল একটা প্রিপারেশনের জন্য, যেহেতু মিড টার্মটা এরকম একটা সিচুয়েশনে মানে দিতে হয় যেখানে ডিউটি প্রেশারও থাকে অনেক, ম্যাডামরাও তেমন একটা মানে কোঅপারেশন করে, আবার অনেক সময় করেও না, ডিপেন্ডস অন দ্য ইনস্টিটিউশন। বাট আপনাকে মিড টার্ম আপনাকে দিতেই হবে, এটা আপনি জানেন, হোয়াট এভার দ্য সার্কামস্টেন্সেস ইজ। তো এদিক থেকে আসলে জেনেসিসে ভর্তি না হয়ে ছাড়া আসলে আমি কোনো উপায় টু বি অনেস্ট আমার বেলায় আমি উপায় দেখতেছিলাম। এবং সব মেন্টররা এত আন্তরিক, মানে আমার বেলায় আমি হোপফুল ছিলাম না যে আমি পাশ করবো কিনা। আমি ভাবছি আপু এবার হবে না। আপুরাই বলতেছিল আপনি ভালো করে প্রিপারেশন নিয়ে দেন, আপনার হবে। স্পেশালি সাবি আপু নিজেই বলতেছিল যে তুই কেন করতেছিস না, তুই পর, তোর হবে। তারপর যার আপু আমার সাথে আপু আছে, আপুরও অনেক 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 হেল্প, এখানে অনেক আপু ছিল, আফসানা আপু ছিল। আলটিমেটলি আপুদের মানে প্রত্যেকটা মানুষই আমার মনে হয়েছে যে আমার এই সাকসেসের পিছনে রোল প্লে করছে। এবং এটা আমার কাছে মনে হয়নি এটা আমার success, এটা অ্যাকচুয়ালি তাদের বিলিভ ছিল আমার উপরে, যে যেটা আমাকে ফোর্স করছে, ড্রাইভ করছে টুয়ার্ডস দিস রেজাল্ট। তো মানে আলটিমেটলি মৌমিতা আর হচ্ছে গিয়ে বাকি সব মেন্টর আপুরা তো সব যে বেসিক গাইডলাইন বা বেসিক যে ইয়াটা স্ট্রাকচার, যে কোচিং এর যে স্ট্রাকচার সেটা তো বলেই দিচ্ছে, এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটাও বলে দিচ্ছে। বাট আমার এক্সপিরিয়েন্সটা আমি আর কি শেয়ার করলাম যে ইট ওয়াজ আ ভেরি 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 হার্ড এক্সপিরিয়েন্স ফর মি, বাট অল থ্যাঙ্কস টু জেনেসিস। মানে আলটিমেটলি আমি মানে বলেও বুঝাতে পারবো না যে কতটা হেল্প জেনেসিস আমাকে করছে। তো থ্যাংক ইউ সো মাচ জেনেসিস ফর দিস রেজাল্ট। আসলে আপনাদের মানে এইভাবে করে আমাদের থেকে আন্তরিকভাবে এই ক্লাসগুলো ছাড়া আসলে পসিবল ছিল না। আপু ওভার টু ইউ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর জেন তৃপ্তি কামাল। জেন তো আসলে হচ্ছে গিয়ে আমি আমার ছোট বোনের মতনই দেখি, আর জেনকে আমার মনে আছে অস্ত্র সেশনে জেন হচ্ছে মানে ছোটখাটো একটা মানুষ কাপাকাপি করছে, আপু আমার রিটেনটা ভালো হয় না, আপু আমি জানি না কি হবে, মানে এরকম এরকম করছে, সে একটা ডিলেমা। এবং শুধু জেন না, আসলে দেখা যায় যে মিড টার্মটা এমন একটা জায়গা যেটা নিয়ে যেহেতু আমাদের প্রপার কোনো ক্লিয়ার গাইডেন্স থাকে না, সবাই মোটামুটি এরকম হচ্ছে একটা সেইকি ফিলিং আসলে কাজ করে। তো হচ্ছে গিয়ে দেখা যায় যে পরীক্ষার আগে আপনি যতই ভালো পরীক্ষা দেন বা আপনার প্রিপারেশন যতই ভালো হোক না কেন, একটা প্রপার মোটিভেশন যদি আপনি না পান, যেমনটা কিনা আপনার প্রিপারেশন লাগবে, লাক লাগবে, লাকের ফ্যাক্টরের কথা আমি সবসময় বলি যে লাক লাগবে, এবং এট সেম টাইম কিন্তু আপনার মোটিভেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই টাইমটাতে এসে পোস্ট গ্রাজুয়েশন যখন আপনি ট্রেনিং করছেন, লাইফের প্রেশার, ওয়ার্ক প্রেশার, সবকিছু মিলাই দেখা যায় যে হচ্ছে কি আমরা কিন্তু অনেক উই হ্যাভ দিস টেন্ডেন্সি যে আমরা হচ্ছে কি একটু দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে অনেক বেশি আসলে টেন্স থাকি, এবং হচ্ছে একটা ড্রাইভ আমাদের কাজ করে যে হচ্ছে গিয়ে মন খারাপ লাগা, ভালো লাগছে না, আপু পারবো না, এরকম একটা জিনিস খুবই কমনলি আমাদের মোরালের সবাইকে affect করে। তো হচ্ছে গিয়ে আপনার পরীক্ষার আগে দিয়ে বা আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, আপনার মোটিভেশনটাও কিন্তু আমি মানে আমি পার্সোনালি বিশ্বাস করি যে এটা ইম্পর্টেন্ট। তো আপনারা যারা হচ্ছে গিয়ে আসবেন বা অলরেডি আপনারা ভর্তি হয়ে গেছেন অনেকেই রেগুলার ব্যাচে, আশা করি যে আপনাদের এখানে গাইডেন্স এবং মোটিভেশন বা হচ্ছে আপনাকে পুশ করা, শুধু মোটিভেশন না, পারলে আমরা আপনাকে ক্লাস থেকে ধরে নিয়ে এসে ক্লাস করাবো এবং এক্সাম দেওয়াবো। তো আশা করি আপনারা যারা হচ্ছে গিয়ে আমাদের সাথে এসে পড়েছেন, ইনশাল্লাহ এই 5টা মাস আপনারা আমাদের সাথে লেগে থাকেন। ইনশাল্লাহ আপনি যেই উদ্দেশ্যে হচ্ছে গিয়ে ভর্তি হয়েছেন বা হচ্ছেন জেনেসিসে, যে আপনি জানুয়ারি 25-এ মিড টার্ম পাস করে যাবেন, আশা করি যে আপনার এই ট্রেনিং পরবর্তী মানে ট্রেনিং এর মধ্যকালীন সময় এই যে পরীক্ষাটা যেটা কিনা ধোঁয়াশার একটা জায়গা, আশা করি এটাতে আমরা আপনাদেরকে আমাদের যথাসাধ্য চেষ্টা করবো, এবং আশা করি তাতে আপনারা উপকৃতই হবেন। আমাদের যদি আপনারা যে স্কেডিউলটা ফলো করেন, এবং সবাই যেভাবে একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বললো যে হচ্ছে কি আপনি একটু জাস্ট জেনেসিসের সাথে লেগে থাকেন, একটু সিনসিয়ার থাকেন, অল্প সিনসিয়ার থাকলেই দেখা যাবে যে ইনশাল্লাহ আপনার মিড টার্ম এবার যে জানুয়ারি 2025-এই পাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আমরা আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।